রাসেল ভাই, এই এক্সচেঞ্জ করিটাকে আপনি আসলে কোন ধরনের বিজনেস বলেন? মানে কোন ধরনের ক্যাটাগরি? এটা কি কমার্স? এটা কি রিটেল? না কি আসলে? এটা যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা অনেকটা রি-কমার্স বলে। রি-কমার্স, রি-কমার্স আর ই রি। আর রি-কমার্স, ই-কমার্স এরকম রি-কমার্স। যেহেতু এটা কেনা বেচা হয়, একটা প্রোডাক্ট আচ্ছা। কেনা হয় আবার বিক্রি হয়, কমার্স হয় আবার রি-কমার্স হয়। আর এটা মূলত আমি যেটা দেখেছি যে সার্কুলার ইকোনমি যে কনসেপ্টটা আছে, যে একটা ব্যবহৃত পণ্যকে আরও বারবার ব্যবহার করার যে একটা প্রবণতা, মানে আপনি যখন নতুন একটা জিনিস বানাবেন, যেমন নতুন একটা ল্যাপটপ বানাইতে যে পরিমাণ কাঁচামাল লাগবে, যে পরিমাণ ইলেকট্রিসিটি লাগবে, সেটার থেকে বের হয়ে এসে আমরা পুরোনোটাকেই যদি আরও 5 বছর, 3 বছর, 2 বছর বেশি ব্যবহার করি, এই যে কনসেপ্টটা, এটা হলো সার্কুলার ইকোনমি। তো সার্কুলার ইকোনমির একটা কনসেপ্ট হচ্ছে আমাদের এই বিজনেসটা। যেহেতু আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে রিসাইক্লিংয়ের মাধ্যমে নতুন প্রাণ দিচ্ছি, নতুন একটা বয়স বা মানে একটু এইজটা করে দিচ্ছি, যে ব্যবহারের উপযোগী রাখছি আরও কয়েকটা বছর। তো সেই হিসেবে এটা রি-কমার্সও বলা যায়, আর এটা রিসাইক্লিং, পিসি রিসাইক্লিং বিজনেসও বলা যায়। নাইস। মানে আপনি এই বিজনেসটা করতেছেন কত বছর হইলো? আচ্ছা, আমি যদি আমাদের এটা শুরু হয়েছিল 2015 সালে, মানে আচ্ছা। এই কম্পিউটার এক্সচেঞ্জের যে প্রজেক্টটা। আমি আমার কোম্পানি স্টার্ট করি 2012 সালে। নাম ছিল সিস্টেম আই টেকনোলজিস লিমিটেড। 2012 সালে আমি তখন কর্পোরেটে কিছু প্রোডাক্ট সাপ্লাই করতাম। যেমন আপনার প্রিন্টার অ্যাক্সেসরিজ, কম্পিউটারের পার্টস, তারপর হচ্ছে নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ, এগুলো সাপ্লাই করতাম। এরপর আমি তখন একটা ভালো ব্র্যান্ড নিয়েও কাজ করতাম, একটা জায়গায় জব করতাম। সেটা হলো আপনার ল্যাপটপ ব্র্যান্ড এসার নিয়ে কাজ করতাম, এক্সিকিউটিভ টেকনোলজিসে। তো ওই সময় এই 2-3 বছর চাকরি করার পর 2012 সালে আমার ক্লায়েন্টরাই আমাকে বলল যে, ভাই আমরা তো এই কম্পিউটারের পাশাপাশি আরও অন্যান্য অ্যাক্সেসরিজ লাগে, সেগুলো আপনি দিতে পারবেন কিনা। তো ক্লায়েন্টের এই চাহিদা থেকে কিন্তু আমি সিস্টেমে টেকনোলজিসটাকে বিল করার চেষ্টা করি ছোট আকারে, যে কর্পোরেটে আমি যেন কিছু প্রোডাক্ট সাপ্লাই করতে পারি। এবং আর আমি যেহেতু মেইন স্ট্রিম ল্যাপটপ নিয়ে কাজ করছি, তার মানে আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি অলমোস্ট আপনি বলতে পারেন 2009 সাল থেকে, মানে সেই হিসেবে প্রায় 16 ষোলো বছর, বছর 17 ষোলো বছর। সতেরো বছর হচ্ছে। তো 2015-তে এসে মনে হলো যে অনেক মানুষ পুরনো ল্যাপটপ ডেস্কটপ ফেলে রাখে। আমি ক্লায়েন্ট ভিজিট করে যেটা দেখেছি যে অনেক মানুষ পুরনো ল্যাপটপ ডেস্কটপ ফেলে রাখে, হয়তোবা ছোট একটা প্রবলেম বা একটু কাজ করলে একটা পার্টস লাগালে ওটা চলবে বা একটা ব্যাটারি লাগালেই চলবে। তো এইটা দেখে আমার মনে হলো যে আমি যদি একটা এক্সচেঞ্জ অফার দিতে পারি, যে বাসায় এবং অফিসে পড়ে থাকা পুরনো ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনি আরেকটা নিতে পারবেন, তাহলে কেমন হয়। তো এটা আমি 2016-তে প্রথম স্টার্ট করি, 2016-র মার্চ মাসে। ওকে। তখন সিস্টেমাইয়ের আন্ডারেই ছিল এটা, নাম ছিল, তখন আমি এটা নাম দেই সিস্টেমাই এক্সচেঞ্জ। মানে আপনি ল্যাপটপ, পুরনো ল্যাপটপ দিয়ে ল্যাপটপ নিতে পারেন, ডেস্কটপ নিতে পারেন। এইটা 2016-র মার্চ মাসে খুব ভালো সাড়া ফেলে, ওকে। খুবই ভালো সাড়া ফেলে। তখন আমি দেখেছি যে কোনো কোনো মাসে বেশ বড় একটা কোয়ান্টিটি আমার এই এক্সচেঞ্জ হতো। মানে কাস্টমার নতুন নিত পুরনো আমাদেরকে দিয়ে, বা একটু কিছু প্রাইস অ্যাড করে। তো তারপরে এটা খুবই পিআর হয় এটা নিয়ে। এটা নিয়ে প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ কাভারেজ পাই আমি, যে বাংলাদেশে প্রথম পুরনো ডিভাইস নিয়ে নতুন দিচ্ছে। মানে আর অন্যরাও দিয়েছে এর আগে, কিন্তু ব্র্যান্ড সিলেক্ট করা থাকতো, হুম। যে আপনার এই ব্র্যান্ডটাই নিতে হবে। যেমন ওয়ালটন দিয়ে থাকে বা এরকম আরও কিন্তু দিয়েছে। কিন্তু আমাদের বৈশিষ্ট্যটা ছিল এরকম সিস্টেমাইড, যে আপনি যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারেন, মানে ব্র্যান্ড পছন্দের স্বাধীনতা আপনার ছিল। তো সেই হিসেবে আমি বলতে চাই যে এক্সচেঞ্জ করির এই যাত্রা শুরু 2016 সাল থেকে, ওকে। মানে একটা সার্ভিস হিসেবে, একটা স্যার। ক্যাম্পেইন হিসেবে। ওকে। মানে এই টাইপের বা আপনি যে টাইপের কোম্পানি বিল্ড করছেন, এটাকে কি আপনি প্রোডাক্ট টাইপ কোম্পানি বলেন নাকি সার্ভিস টাইপ কোম্পানি করেন? এটা মানে both। মানুষ কি কিনে, প্রোডাক্ট কিনে না সার্ভিস কিনে? এটা বোথ, এটা এটা বোথ। both। কারণ আপনি প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট কিন্তু গুড সার্ভিস বা ওয়ারেন্টি বা সাপোর্ট না পেলে তো আর এটা আমার কাছ থেকে নিবে না। তো এটা আমি বোথ সেক্টরে আমার গুরুত্ব দিতে হচ্ছে। আমি এটা বলতে পারছি না শুধু প্রোডাক্ট বিক্রি করি, আবার এটাও বলতে পারছি না শুধু সার্ভিস বিক্রি করি। এটা দুইটার একটা কম্বিনেশন। ওকে। মানে একটা ব্যাপার ভাইয়া জানার জন্য, সেটা হচ্ছে ধরেন আপনি যখন এক্সচেঞ্জ করে শুরু করলেন, জি। তার আগেও তো ধরেন এই ধরনের
কিছু বিজনেস ছিল, ধরেন আমি যদি বলি আইডিবিতে ছিল, যদি আমি বলি যে মাল্টিপ্ল্যানে ছিল, সো ওইটার থেকে এই এক্সচেঞ্জ কুরির পার্থক্যটা কোথায়, তফাৎটা কোথায়? আচ্ছা, আগে যে প্রবলেমটা ছিল এখনও আছে, যে আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ পুরনো হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে বা 4 বছর হয়ে গেছে, আপনি বা 6 বছর হয়ে গেছে, আপনি এটা চাচ্ছেন এক্সচেঞ্জ করবেন, তখন কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম ছিল না। আপনার কি করতে হতো, ম্যানুয়ালি ফিজিক্যালি গিয়ে হাঁটতে হতো, একটা ফেরিয়ালার দোকানে মতো। যেতে হতো যে ভাই এটা কিনবেন কিনা, কিনা আমি এটা নিব। তো তারা এমন একটা দাম বলতো, অনেক সময় আপনি রাগ করে দিয়ে দিতেন যে এত কষ্ট করে নিয়ে আসলাম, এমন একটা দাম হচ্ছে, 2-3 দোকানে গেলাম। তো তারা কিন্তু এই মানে মানুষ তার পণ্যের, তার ডিভাইসের সঠিক দামটা পেত না, আর ফেরতও যেতে পারতো না। এই জন্য আমরা একটা পোর্টাল করি। পোর্টালে সে পুরনো ল্যাপটপ বা ডেস্কটপে ছবি দিবে, কনফিগারেশন দিবে, আমরা প্রাইস তাকে বলবো, যদি পছন্দ হয় তাহলে আমাদের কাছে আসবে। তাহলে এখানে ঠকার কোনো সম্ভাবনা নাই, কারণ প্রাইস নেগোসিয়েশনটা আসার আগেই হয়ে যাচ্ছে, ডিল হওয়ার আগেই হয়ে যাচ্ছে। তো যখন আমরা এই মডেলে আসলাম যে পুরনো ল্যাপটপ ডেস্কটপের দাম আগেই আপনি জানতে পারছেন যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের দাম কত হবে, এটা যখনই করলাম তখন আমরা আস্তে আস্তে পপুলার হতে শুরু করলাম যে না, এরা তো যেটা যা প্রাইস সেটাই দিচ্ছে, এবং প্রাইসটা আগেই জেনে নিয়ে ডিলটা যদি মনে হয় যে হ্যাঁ ডিলটা ফিজিবল, যে হ্যাঁ এই ডিলটা আমার জন্য ভালো বা প্রফিটেবল, তাহলে কিন্তু আসতেছে। এটা অন্যরা করেনি শুরু থেকে, আমরা যেটা করেছি। ওকে। আর আরেকটা জিনিস করেছি, আমরা যে প্রোডাক্টের যেটা দাম বা যে ডিভাইসের পুরনো যেটা দাম আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। অন্যরা কিন্তু আপনি দেখবেন যে অনেক কর্পোরেট হাউস 20-25টা ল্যাপটপ ডেস্কটপ পুরনো একবারে বিক্রি করে দেয়। যারা এটা কিনে নিয়ে আসে অনেক সময় যে ভাঙ্গারি কেনার মতো, যে ভাই সব 2000 টাকা, সব 500 টাকা। তো আমরা কিন্তু এটা না, আমরা যদি কোনো একটা কাস্টমার, সেটা কর্পোরেট হোক বা রিটেল হোক, আমরা কিন্তু প্রপারলি ওইটা ইন্সপেকশন করি, প্রত্যেকটা ইকুইপমেন্ট করে আলাদা আলাদা প্রাইস দিই, যে এই ল্যাপটপ ভালো এটার দাম এত, এই ল্যাপটপের বেশি সমস্যা এটার দাম এত। তো এই জিনিসগুলো অন্যরা করেনি, যেটা আমরা শুরু থেকেই করেছি। মানে আপনি যখন এক্সচেঞ্জ করে শুরু করলেন, তারপরে ধরেন আরও অনেক কোম্পানি আসলো যারা কিনা এই এক্সচেঞ্জ নিয়ে কাজ করে বা রিফার্বিশ এই মার্কেটে নিয়ে কাজ করে। আমি যদি একদম নাম ধরে ধরে বলি, ধরেন বিক্রয়.com একসময় খুবই পপুলার ছিল, সোয়াপ নামে একটা কোম্পানি ছিল, এবং ফেসবুক ভিত্তিক অনেকগুলো গ্রুপও ধরেন হয়তো এখনও অ্যাক্টিভ আছে। সো এরকম একটা সময় তো আপনিও আসলেন, তো তাদের অনেকেই এখন মার্কেটে নেই, বা থাকলেও হয়তো ওরকম প্রমিনেন্ট আকারে নাই, হয়তো আমি জানিও না তারা এখন কি করছেন। বাট ধরেন আপনার ব্যাপারটা কিন্তু উল্টা হইলো, আপনি প্রথমে যা ছিলেন এখন তার চেয়ে একটু বেটার হইতে আছেন, তার চেয়ে আরও বেটার হইতে যাচ্ছেন, এবং আস্তে আস্তে ইনশাল্লাহ গ্রো করতেছেন। এটার মেইন ক্যারিশমাটা কি? এইটা ভাইয়া, আমি আমার বিজনেসে তো রেগুলার R&D করা হয় বিভিন্ন সাইট নিয়ে। তো R&D করে আমি যেটা দেখেছি যে বিক্রয়.com বা আদার্স যে মার্কেট প্লেসগুলো ছিল পুরনো ল্যাপটপ বা পিসি বিক্রির বা অন্যান্য বিক্রির জন্য, এগুলো কেন ভালো হলো না? কারণ হচ্ছে ওই জায়গাতে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিতে হইতো। আচ্ছা, আপনি যখন একটা প্রোডাক্ট সব নিজেরই ডিল করতে হইতো, আপনার পার্সোনাল ফোন নাম্বার দিতে হইতো, পার্সোনালি ওইটা ডিল করতে হইতো। বিক্রয়.com জাস্ট পোর্টাল হিসেবে কাজ করছে, ওরা কিন্তু ফিজিক্যালি ইনভলভমেন্ট থাকতো না ওদের। এতে অনেক ইনসিডেন্ট হয়েছে যে আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বার দিয়েছেন মানে পাবলিকলি, পরবর্তীতে আপনার অনেক ধরনের অফার আসতো, অনেক ধরনের SMS ক্যাম্পেইনগুলোতে আপনার নাম্বারটা ছড়িয়ে যেত। তাহলে কী হতো যে আপনার পার্সোনাল নাম্বারটা একদম ওপেন হয়ে যেত। এটা একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম ছিল যে খারাপ জিনিস পড়তো অনেক। ধরেন যে আমি করিমউদ্দিন, তো আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি, আমার নাম্বার দিলাম, রহিমউদ্দিন কিনছে, কিন্তু রহিমউদ্দিন কিন্তু পার্সন হিসেবে ওই ল্যাপটপটা এত চেক করে নেওয়ার সময় পাইতো না বা বুঝতোও না। তো সেই জায়গাতে করিমউদ্দিনের কাছ থেকে কেনার পর দেখা যায় ল্যাপটপটাই প্রবলেম, বা ল্যাপটপ কিনতে এমন একটা জায়গায় গিয়েছে, এমন একটা চিপার মধ্যে গিয়েছে বা গলিতে গিয়েছে, তার সব টাকা পয়সা রেখে দিয়েছে। এরকম ঘটনাও ঘটেছে মার্কেট প্লেসগুলোতে। যে কারণে আমাদেরকে মানুষ একটু সিকিউর মনে করে, যে পুরোনোটা বিক্রি করলেও তার কাছে সিকিউর, যে আমার এখন 3টা ডিল সেন্টার আমাদের ঢাকার প্রাইম লোকেশনে, এখানে এনে বিক্রি করে দিতে পারছে, এক্সচেঞ্জ করে দিতে পারছে। বিক্রয়.com বা আদার্স মার্কেট প্লেসগুলোতে কিন্তু যে আপনার ফোন নাম্বার দিয়ে বিজ্ঞাপন দিতে হবে, শুধুমাত্র প্রোডাক্ট বিক্রির ফোন আসবে না আপনার কাছে, তখন যত ধরনের ক্যাম্পেইন আছে সব অফার আপনার কাছে, মানে আপনার ফোন নাম্বার সারা দুনিয়া জেনে গেল। এই কারণে হয়তো বা মার্কেট প্লেসগুলো খুব একটা ভালো করতে পারেনি। আর আমার সমসাময়িক সোয়াব বিডি আসছিল। সোয়াব বিডি তো মূলত ফোনের উপর বেশি এমফাসিস করেছে, যে মোবাইল ফোন এক্সচেঞ্জের ব্যাপারটা বা
ক্রয় বিক্রয়ের ব্যাপারটা এমফাসিস করেছে। বাট আমি শুরু থেকে ল্যাপটপের উপর ছিলাম, যেহেতু আমি ল্যাপটপ নিয়ে 16-17 বছর কাজ করেছি। ল্যাপটপের একদম রন্ধ্রে রন্ধ্রে কী ঘটে এটা আমি জানি, কর্পোরেটে হোক, রিটেলে হোক, বা ইন্ডিভিজুয়াল সেলসের উপর হোক। এই জন্য আমরা শুরু থেকে ল্যাপটপ নিয়ে আছি, ল্যাপটপে এমফাসিস করেছি, এবং আল্লাহর রহমতে ল্যাপটপে এক্সচেঞ্জে মোটামুটি আপনি বলতে পারেন আমরা একটু উপরের দিকেই আছি। যদি বলি এই 10-12 বছর এক্সচেঞ্জ করির মাধ্যমে আপনারা কয়টা ল্যাপটপ বিক্রি করছেন, যদি নাম্বারটা বলে জানতে চাই। ল্যাপটপের নাম্বারের চেয়ে আমি গুড ফিল করি যে কত হাজার মানুষের কাছে, কত হাজার, হ্যাঁ এটা হতে তো পারে। এটা মোটামুটি 30,000-40,000 হয়ে গেছে মাশাআল্লাহ এই যাবৎকালে। আর আগে তো খুব ছোট স্কেলে করতাম। 2024 থেকে যখন আমরা এক্সচেঞ্জ করি লিমিটেড নামে আলাদা একটা কোম্পানি করে ফেললাম। আপনাকে বলে রাখি যে আমাদের প্রথম কোম্পানির নাম ছিল সিস্টেম আই টেকনোলজিস লিমিটেড। সিস্টেম আই টেকনোলজিস একটা সময় যে কিছু ডিজিটাল সার্ভিস করতো, ফেসবুকে মিডিয়া বাইং করতো, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ করে দিত। তো এই জন্য 2024 ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু আমাদের এই এক্সচেঞ্জ এবং এই কম্পিউটার সেক্টরটা আলাদা করি, নাম দিই এক্সচেঞ্জ করি লিমিটেড। তো এরপরে থেকে কিন্তু সিস্টেমাইয়ের সাথে একটা সিস্টার কনসার্ন হিসেবে আগে একটা সার্ভিস বা ক্যাম্পেইন হিসেবে কাজ করতো, এখন এক্সচেঞ্জ করি আলাদা একটা এন্টিটি, আলাদা একটা কোম্পানি। তারপর থেকে কিন্তু আমরা এটাকে স্কেল করা শুরু করি এক্সচেঞ্জের ক্ষেত্রে। আর আপনি জানবেন যে আমাদের মোস্ট পপুলার একটা সেলস চ্যানেল আছে, নাম হচ্ছে ডিভাইস মামা। এটা এক্সচেঞ্জ করির একটা ট্রেডমার্ক। তো আমাদের যত পুরনো কেনা হয় বা এক্সচেঞ্জে পাওয়া হয়, এটা বেশিরভাগই বিক্রি হয় ডিভাইস মামা দিয়ে। ডিভাইস মামা এখন বেশ মানে যারা পুরনো কিনে বা একটু পুরনো বা একটু ব্যবহার করা কম দামে কিনতে চায়, তাদের কাছে খুবই জনপ্রিয় ডিভাইস মামা। এটা এক্সচেঞ্জ করিরই একটা পোর্টাল। আর আমরা যখন দেখলাম যে এটা শুধুমাত্র শহরের প্রোডাক্ট না, একজন গ্রামের একজন মানুষও কিন্তু, একজন শিক্ষক হোক, ছোট ব্যবসায়ী হোক, বা স্টুডেন্ট হোক, ফ্রিল্যান্সার হোক, গ্রাম থেকেও কিন্তু একটা ভালো ল্যাপটপ চায়, যেটা কিন্তু বিক্রয়.com বা মার্কেট প্লেস থেকে কেনাটা খুব একটা ইজি ছিল না। কারণ ঢাকায় এসে দেখে কেমনে কিনবে সে। আমরা কিন্তু ওই জায়গাটা পূরণ করে দিয়েছি। আমরা এখন সারা বাংলাদেশে একদম গ্রাম পর্যায়ে এই পুরনো ল্যাপটপ পাঠাই, তারা 10-15 মিনিট ল্যাপটপটা চালায়। সে যদি স্যাটিসফাইড হয়, মানে সে যদি সন্তুষ্ট হয় যে না, ডিভাইস মামা বা এক্সচেঞ্জ করি যে ল্যাপটপটা দিয়েছে সেটা মানে ডেসক্রিপশনের সাথে মিল আছে, তখন সে পেমেন্ট করে। আপনি জেনে অবাক হবেন যে আমরা যে ঢাকার বাইরে কুরিয়ার করি, 100টার মধ্যে 1টা বা 2টা রিটার্ন হয়, বাহ। বাকিগুলো কিন্তু সাকসেসফুলি ডেলিভারি হয়। এবং তাদেরকে বলা আছে যে আমাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না, আপনার ল্যাপটপ যাবে, আপনি চেক করবেন, আপনি যদি সন্তুষ্ট হন যে না এই ল্যাপটপটা ঠিক আছে, ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সব কিছু, তাহলে পেমেন্টটা করেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ অনেক ধীরে ধীরে অ্যাড করছি, এমন না যে শুরু থেকে এগুলো ছিল, এগুলো আস্তে আস্তে অ্যাড হচ্ছে। মানে এক্সচেঞ্জ করেছে যেহেতু ধরেন এই রিফার্বিশ ল্যাপটপগুলো বিক্রি হয়, যদি আমি বলি সবচেয়ে কম দামে কত টাকায় একটা মানুষ ল্যাপটপ কিনতে পারে? আমাদের কাছে 10,000 টাকাও কিনতে পারে। 10,000 টাকা 10,000 কিনতে পারে। সেটা কতদিন ইউজ করতে পারবে? এটা আপনাকে একটা জিনিস বলা দরকার, এটা সবার উদ্দেশ্যে আমরা মাঝে মাঝেই বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ড ওয়াইড একটা ল্যাপটপের আয়ু, গড় আয়ু কিন্তু 10 থেকে 12 বছর। আচ্ছা, মানে আপনি যদি আজকে একটা ল্যাপটপ কিনেন, এটা মাঝে ব্যাটারি নষ্ট হবে বা টুকটাক কিছু প্রবলেম হবে, বাট আপনি 10 থেকে 12 বছর ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের কাছে কিছু ল্যাপটপ আসে যে 6-7 বছর ব্যবহার হয়েছে, তো সেটা কিন্তু ডিপ্রিসিয়েশন করে দেখা যায় যে 8-10 হাজার টাকায় আমরা কিনতে পারি, এবং 10 থেকে 12 হাজার টাকায় আমরা বিক্রি করতে পারি। তাহলে কি 6 বছর আগে ব্যবহার করা হয়েছে, তারপরে যে নেওয়ার পরে আমাদের কাছে নেওয়ার পরেও কিন্তু সে 3 থেকে 4 বছর ইউজ করতে পারবে। এখন একজন স্টুডেন্ট 10-12 হাজার টাকায় একটা ল্যাপটপ কিনে যদি 3 বছরও ব্যবহার করে, তাহলে কিন্তু তার জন্য এনাফ। মানে সবচেয়ে কোন প্রাইস রেঞ্জের প্রোডাক্টের প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে? আমাদের 20,000 এর নিচে, মানে 20,000 টাকা, 20,000 টাকার নিচে, মানে 10 থেকে 20,000 টাকার কাস্টমার সবচেয়ে বেশি, এবং এটা গ্রামের দিকে বেশি। আর শহরে মানুষরা প্রিফার করে 20 থেকে 30,000 টাকা, 20 থেকে 30,000 টাকা এর মধ্যে তারা চেষ্টা করে। যদি ধরেন একটা কাস্টমার সম্পর্কে জানতে চাই, যে ধরেন আপনাদের মোস্টলি যারা কিনেন, তাদের প্রফেশন কি বা তারা কি করেন? ওকে, আমাদের ল্যাপটপ যারা কিনেন তারা বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট, বেশিরভাগই হচ্ছে ফ্রিল্যান্সার, বেশিরভাগই হচ্ছে কোম্পানিতে মিড লেভেল পর্যন্ত জব করে, বা টপ লেভেল পর্যন্তও আছে। অনেক বড় বড় কোম্পানিজের
আপনার জিএম লেভেলও আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে। তাদের বাজেট হয়তো একটু কম থাকে, বেশি থাকে, যেমন আপনার 10 জেন 11 জেন নেয় 30 থেকে 40,000 টাকা বাজেট থাকে। তো সব লেভেলের কাস্টমারই আমাদের কাছে আছে। আর এটা জনপ্রিয় হয়েছে ভেরি রিসেন্ট, যখন একটা নতুন ল্যাপটপের দাম প্রায় 70-80 হাজার টাকা হয়ে গেছে, ডলারের রেট এখন অনেক বেশি। তো সেই জায়গাতে একজন সাধারণ কাজ করার জন্য কিন্তু 80-90 হাজার টাকার ল্যাপটপ কিনতে পারবেন, খুবই ডিফিকাল্ট। তো সেই জায়গাটা আমরা পূরণ করে দিয়েছি। দেখা গেছে যে আপনি 80,000 টাকা দামের ল্যাপটপে দিয়ে দৈনন্দিন যে কাজগুলো করবেন, এখানে 25-30 হাজার টাকার ল্যাপটপে সেই কাজই করা যাচ্ছে। আপনি এই যে ইন্টারনেট ব্রাউজিং বলেন, মাইক্রোসফট অফিসের কাজ বলেন, ছোটোখাটো ফটোশপের কাজ বলেন, অনলাইন ভিত্তিক যত পোর্টাল ম্যানেজমেন্ট বলেন, ই কমার্স ম্যানেজমেন্ট বলেন, এটা কিন্তু ওই 30,000 টাকা বাজেটের একটা ল্যাপটপে খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। যখন এটা মানুষ বুঝতে শুরু করলো, তখন আস্তে আস্তে এই আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি বাড়তে থাকলো। এবং সব লেভেলের, আপনি যদি জিজ্ঞেস করেন কোন লেভেলের কাস্টমার আমাদের বেশি, ইন্ডিভিজুয়াল লেভেলে সবাই আমাদের কাস্টমার। আর কর্পোরেট লেভেলে এখন বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, তারা কিন্তু পুরনো, বা তারা আসলে পুরনো হিসেবে না, তারা চেষ্টা করে যে এমন একটা ল্যাপটপ কিনতে যে আমি 4 থেকে 5 বছর ব্যবহার করব, বাজেট রিজনেবল। তারা এইটা যখন ভাবে তখন আমাদেরটাকেই প্রিফার করে। ধরেন এই ধরনের প্রোডাক্টগুলোর তো কিছু ইস্যুস থাকে, যেহেতু পুরনো থাকে এবং আপনারা এখানে অনেক কিছু কাজ করেন। ধরেন আমি নিলাম, নেওয়ার পরে ইমিডিয়েটলি হয়তো তখন কোনো সমস্যা হইলো না, বাট মাসখানেক পরে বা কিছুদিন পরে আমি অনেক ধরনের প্রবলেম ফেস করলাম। এইটাকে আমার কি কমপ্লেন করার কোনো জায়গা আছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে এটাও আমরা প্রথম যে পুরনো বিক্রি করছি, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পলিসি আমাদের আছে। আচ্ছা, যেমন আমরা 50 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রিপ্লেসমেন্ট দিচ্ছেন? আপনি আজকে একটা ল্যাপটপ নিয়ে যাবেন, 50 দিনের মধ্যে যদি কোনো হার্ডওয়্যার প্রবলেম হয়, আপনি সাথে সাথে রিপ্লেস পাবেন। যদি মনে হয় যে না, আমি যেটা নিয়েছি সেটা তো নাই, তাহলে অন্য একটা নিতে পারেন, প্রাইস অ্যাড করে বা প্রাইস রিডিউস করে সেটাও নিতে পারবেন। তো এটা বাংলাদেশে আমরাই প্রথম যে একটা ল্যাপটপের 50 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 5 বছর আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। 5 বছর দিচ্ছেন? আপনি অনসাইট আমাদের আউটলেট থেকে সার্ভিস নিতে পারবে। সফটওয়্যার রিলেটেড প্রবলেম বা কিবোর্ড নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিবোর্ডের সার্ভিস চার্জটা লাগবে না, কিবোর্ড লাগানোর আপনি কিবোর্ডের দামটা শুধু দিবেন, আর সার্ভিস চার্জ যে 400-500 টাকা যাই হোক, এটা ফ্রি। তো এটা এই স্ট্যান্ডার্ড পলিসি আমাদের মতো আর কেউ করেনি এখন পর্যন্ত। নাইস। একটু ওকে ওকে, মানে যদি জিজ্ঞেস করে ভাইয়া যে এক্সচেঞ্জ করে থেকে একটা মানুষ কেন কেনে, যদি আমি 2-3টা জানতে চাই। একটা হচ্ছে যে রিজনেবল প্রাইস, জি। একটা হচ্ছে পরে সার্ভিস অ্যান্ড ওয়ারেন্টি, জি। এই দুইটাই না, আরেকটা ভরসার জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, এই ধরনের বিজনেস যারা করে, এই রিকমার্স বা পুরনো বিক্রি বা এক্সচেঞ্জ করে, তারা না কন্টেন্টে খুব উদাসীন ছিল। শুধুমাত্র সার্ভিস ভালো, প্রোডাক্ট ভালো, তারপরে মানুষ তো জানতে হবে, কন্টেন্টে খুবই উদাসীন ছিল। তো আমরা এটাতে একটা বলতে পারেন যে একটা যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছিলাম, যে পুরনো ল্যাপটপে তো বিশ্বাসের জায়গা থেকে কিনবে। এই বিশ্বাসের জায়গাটা যদি ওই কোম্পানির পক্ষ থেকে সিনিয়র কেউ, বা আমি নিজেও কথা বলি আমাদের ভিডিওগুলোতে, যখন আমরা নিজেরা কথা বলা শুরু করলাম, তখন কাস্টমারের সাথে আমাদের ইন্টারাকশনটা আরও বেড়ে গেল। তারা ট্রাস্টের জায়গাটা, বিশ্বাসের জায়গাটা আরও বেড়ে গেল। এবং আমাদের কথাবার্তা ধরুন কিন্তু এমন না যে আমাদের কাছ থেকেই সবচেয়ে কম দামে পাবেন, আমাদের কাছেই সবচেয়ে বেশি কালেকশন, এটা কিন্তু আমাদের কোনো কন্টেন্টে আমরা বলি না। আমাদের কন্টেন্টে বলি যে পুরনো ল্যাপটপ কেনার সময় আপনার অনেক ধরনের কনফিউশন থাকে, কি কি দেখে আপনি কিনবেন, ওয়ারেন্টি সাপোর্টের ক্ষেত্রে আপনি কাকে প্রিফার করবেন, তারপরে হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মান কীভাবে পরীক্ষা করবেন, তারপর ইউজার বেদে মানে মানে ব্যবহারকারীর ধরন অনুযায়ী কার কোনটা কেনা উচিত, একটা কোম্পানির জিএমের কেমন ল্যাপটপ কেনা উচিত, একটা কোম্পানির এক্সিকিউটিভের কেমন ল্যাপটপ কেনা উচিত। কন্টেন্টে কিন্তু আমরা এগুলো বলছি, আমরা কিন্তু চটুল কন্টেন্ট দিচ্ছি। হ্যাঁ, মানে এই টাইপের কন্টেন্ট যে আপনি এই ধরনের কন্টেন্ট যারা বানাইতো, দেখা যেত সামনে এতগুলো ল্যাপটপ রাখছে, পিছনে এতগুলো ছুঁড়ে মারতেছে, হ্যাঁ ছুঁড়ে মারতেছে। তারা বলতেছে যে আমাদের কাছে সবচেয়ে বেশি কালেকশন, আমাদের কাছে সবচেয়ে কমে পাবেন। আরে ভাই, কাস্টমার কিন্তু 1,000 টাকা 2,000 টাকা কমের জন্য ল্যাপটপ কিনে না, কখনোই কিনবে না। তারা কিনবে যে প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি বা প্রোডাক্টের যে রিপেয়ারিং হিস্ট্রি আছে কিনা, মাদারবোর্ড রিপেয়ার হয়েছে কিনা, ব্যাটারির হেলথ কেমন, এসএসডির হেলথ কেমন, এগুলো দেখে। আর দেখে হচ্ছে লং টার্ম কার সাথে সাপোর্ট পাবে। এখন আমাদের সাপোর্ট আর ওদের সাপোর্ট তো এক হবে না। তো আমরা
এই সার্ভিস সাপোর্ট ওয়ারেন্টির পাশাপাশি কন্টেন্টেও একটা আমূল পরিবর্তন এনেছি, যেটা অন্যরা এখন আমাদেরকে ফলো করে। নাইস। মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছেন যে আপনি যখন ফাউন্ডার হিসাবে কন্টেন্ট তৈরি করেন তখন কাস্টমার অনেক বেশি ওয়েল কানেক্টেড ফিল করে এবং ভরসার জায়গাটাতে কাজ করে। কিন্তু ধরেন এই যে পার্সোনাল ব্র্যান্ডিং বা ফাউন্ডার সামনে এসে কথা বলা, এটার তো রিস্ক পয়েন্ট অনেক হাই। জি, মানে ধরে নেন যে আপনার পার্সোনাল লাইফের ক্রাইসিস কিন্তু তখন বিজনেস লাইফের ক্রাইসিস হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা কি হয় না? হ্যাঁ, এটা তো মেনে নিতেই হবে। হ্যাঁ ভাইয়া, যখন আমার ব্র্যান্ড নিয়ে আমি কথা বলছি, আমার কোম্পানি নিয়ে আমি কথা বলছি, তখন আমার অনেক রিসপেক্টর থাকে যে আমার অন্য কোথাও একটা ঝামেলা হলে এটা বিজনেসে প্রভাব পড়তে পারে কিনা, বা আপনার সার্ভিস সাপোর্ট খারাপ দিলে মানুষ একদম নাম ধরে বলবে যে রাসেল ভাই সুন্দর চেহারা দেখায় কথা বলে আমার কাছে বিক্রি করছে। এটা তো থাকি, এই জন্য আমরা কিন্তু অনেক সচেতন হয়েছি। আচ্ছা, মানে প্রতিদিনই প্রতি মাসে কিন্তু আমাদের সার্ভিসের ধরনে অনেক চেঞ্জ আনছি। যেমন মাঝে একটা প্রবলেম হতো যে কাস্টমার ওয়ারেন্টির জন্য বা সার্ভিসের জন্য কল এত আসতো যে আমাদের সবগুলো কল হয়তো বা মাঝে মাঝে কিছু কল মিস হয়ে যেত। তো এই জন্য আমরা নিজেরা কল সেন্টার করেছি। আচ্ছা, বাংলাদেশে এই প্রথম যে আমরা পুরনো নিয়ে কাজ করলেও আমাদের একটা কল সেন্টার আছে। এটা আমরা মিরপুরে আমাদের অফিসেই বসিয়েছি, 4-5 জন কল এজেন্ট এখানে কাজ করে। তারপর আমরা আরেকটা কাজ করেছি হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম ইমপ্লিমেন্ট করেছি, যেটা আমাদের মতো অনেক কোম্পানি এরা চিন্তাও করতে পারে না যে একটা সিআরএম লাগবে কি লাগবে না, সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। তো এগুলো করার কারণ কি, যে আমি যে এত সুন্দর সুন্দর কথা বলে প্রোডাক্টগুলো বিক্রি করছি, এটা যেন আজীবনের জন্য আমার টিম এবং আমার স্টাফ সবার সাথে যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, যে আমার কথার সাথে আমার সার্ভিসের ধরন, আমার সাপোর্টের ধরন, বা আমার ছেলেপেলের যে যারা আছে, আমার কলিগ যারা আছে, তাদের কথাবার্তার ধরন, তাদের আচরণ সব যেন একরকম থাকে। এটা কিন্তু শুধুমাত্র ওই আমার নিজের ব্র্যান্ড ইমেজটা ঠিক রাখার জন্য, শুধু কোম্পানি ইমেজ না। যে এটা আমি কথা না বললে হয়তো আমার এত চক্ষু লজ্জা থাকতো না, কি হয়েছে কোম্পানি একটু কম বিক্রি হচ্ছে, কিন্তু এখন আমার এই একটু সিরিয়াস হয়ে গেছে। আমি সিরিয়াস হয়ে গেছি, সিরিয়াস হইতে হবে, কারণ আমার সাথে আমার ব্র্যান্ড রিলেটেড মানুষ আমাকে দেখে প্রোডাক্ট নেয়। অনেক সময় দেখা যায় যে এসে বলে, অনেক বড় বড় কর্মকর্তা বা ব্যবসায়ীরা, একদম অনেক কোম্পানির ফাউন্ডাররা এসে বলে যে রাসেল ভাই শুধু আপনার এই কথার জন্য প্রোডাক্ট নিলাম, আপনার ওই কথার জন্য প্রোডাক্ট নিলাম। তার মানে কি, আমার সাথে এখানে রিলেটেড। এখন যদি আমার কোনো আদার স্টাফের কাছ থেকে ভালো না পায়, আচরণ না পায়, তাহলে কিন্তু আমার পুরোটাই লস। এই জন্য আমরা সচেতন হয়েছি। নিজে যখন কথা বলা শুরু করেছি, আমি যখন আমার ব্র্যান্ড নিয়ে কথা বলা শুরু করেছি, আমাদের সার্ভিস এবং ওয়ারেন্টি সব কিছুর সেবার মান আরও উন্নয়নের প্রতি মাসেই কিছু না কিছু ডেভেলপ হচ্ছে। ওকে, আপনারা তো ভাই প্রথম হচ্ছে এই এক্সচেঞ্জ কোয়েরিটা শুরু করেছিলেন হচ্ছে ডিজিটালি, তাই না? মানে ই কমার্সের মতো মানুষ ওখান থেকে পারচেস করতো বা কিছু করতো। আপনি এই রিটেল শপগুলো বা আউটলেটগুলো কবে দিলেন এবং কেন দিলেন? আচ্ছা, আমাদের প্রথমে একটা ব্রাঞ্চ ছিল, আমরা শুরু করেছিলাম মতিঝিল থেকে, পরবর্তীতে আমরা নিকেতনে শিফট করি। তো নিকেতনে আপনি জানেন একটা আবাসিক এলাকা, এখানে কিন্তু চাইলেই প্রচুর কাস্টমার একদম একটা বাসার মধ্যে ঢুকে, কারণ নিকেতনে তো ওইরকম আউটলেট করা যায় না। তো ওখানে আমরা প্রথমে শুরু করেছিলাম, ওখান থেকে স্কেল করতে পারতেছিলাম না, কারণ অনেক ক্লায়েন্ট বাউন্স করছিল যে ভাই নিকেতন তো বাসা বাড়ি, ওখানে আমরা টাকা নিয়ে ল্যাপটপ কিনতে যাবো, এটা কেমন দেখায়। এরপরে আমরা প্রথম একটা ব্রাঞ্চ করলাম হলো তেজগাঁ গুলশান লিঙ্ক রোডে। আচ্ছা, মানে এটা আড়ংয়ের পাশে মানে আউটলেট কেন করা দরকার ছিল? আচ্ছা, আউটলেট এই জন্য করা দরকার যে যেহেতু এটা পুরনো, এটা তো আর ইনটেক প্যাকেট না। ইনটেক প্যাকেটে সব কিছুর মান সেম থাকে, হ্যাঁ, আপনি প্যাকেট খুলবেন সবারটা একই রকম পাবেন। এটা তো তা না, এটা ইন্ডিভিজুয়াল এক একটা ল্যাপটপের কন্ডিশন এক এক রকম থাকে, কাস্টমারের বিশ্বাসের জায়গা থাকে, এক্সপিরিয়েন্স সেন্টার দরকার আছে, টাচ অ্যান্ড ফিলের ব্যাপার আছে, যে এই আপনি যেটা নিচ্ছেন সেটা স্ক্র্যাচ আছে কিনা, সেটার হেলথ ঠিক আছে কিনা, এই যে চেক করে নেওয়ার যে জায়গাটা, বা এই এক্সচেঞ্জের ক্ষেত্রে তো আপনার পুরোনোটাও নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের ডিল সেন্টার, আমরা এগুলোকে ব্রাঞ্চ না বলে বলছি ডিল সেন্টার, যে এখানে একটা গুড ডিল সে করতে পারবে। যখন আমরা এই ব্রাঞ্চগুলো বাড়ালাম, যেমন প্রথমে একটা মিরপুরে করলাম, তারপরে আমরা ধানমন্ডিতে করলাম, তখন কিন্তু সেলসের ইটাও বেড়ে গেল, কারণ আমরা দেখেছি প্রায় 60% মানুষ ফিজিক্যালি এসে নিতে চায়, 40% মানুষ হচ্ছে হোম ডেলিভারি নিতে চায়, এবং ঢাকার বাইরে তারা। তো আর আরেকটা রিজন আছে যে আমরা কেন শপিং মলগুলোতে দোকান নিচ্ছি না, কারণ শপিং মলগুলোতে
খুব ভালোভাবে বসে অনেকক্ষণ ডিল করা যায় না, কারণ কোজি একটা প্লেস, ছোট একটা জায়গা, টুলের মতো বসার জায়গা, ছোট একটা চেয়ার, এইভাবে বসার জায়গা নিয়ে একটা আমাদের মতো বিজনেস হয় না। কারণ আমাদের ক্লায়েন্টরা এরকম যে একটা ল্যাপটপ যদি এক্সচেঞ্জ করতে আসে, তারা কিন্তু আমাদের সাথে 2 থেকে 3 ঘন্টা স্পেন্ড করে। তার পুরোনোটা আমরা দেখে নিচ্ছি, উনি আবার যেটা নিচ্ছে সেটাকে রেডি করে দিচ্ছি। তো এই 2 ঘন্টা যেন খুব কমফোর্ট একটা জোন পায়, মানে একটু খুব ভালোভাবে বসতে পারে, চা নাস্তা খেতে পারে, গল্প করতে পারে, আলাপ করতে পারে। এই জন্য কিন্তু আমরা ডিল সেন্টারগুলো আইসোলেটেড প্লেস, মানে কোনো শপিং মলে না, এবং বেশ একটু বড় জায়গা নিয়ে বসার জায়গাটা ভালো। আপনি 2-3 ঘন্টা 4 ঘন্টা, আপনি তো আমাদের সবগুলো ব্রাঞ্চই মনে হয় দেখেছেন, যে এই বেশ একটা আরামদায়ক একটা পরিবেশের মধ্যে থেকে নিতে পারে। এই জন্য ডিল সেন্টারগুলো করা। শুধুমাত্র অনলাইনে এই পুরনোর ব্যবসা করাটা খুবই টাফ, কারণ টাচ অ্যান্ড ফিলের ব্যাপার থাকে। এখন জানতে চাচ্ছি, এতক্ষণ তো আমি যেগুলো জানতে চাইলাম সেগুলো হচ্ছে ধরেন আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনার কাছে অনেক কিছু জানতে চাইলাম। এখন যদি একটু উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপের দিক থেকে কিছু প্রশ্ন করি, যেমন হচ্ছে যে আপনার এই বিজনেসে সবচেয়ে বেশি কি দরকার স্টার্ট করতে? ধরেন একটা হচ্ছে যে অনেক বেশি পয়সা দরকার, অনেক বেশি ক্যাশ ইনসেন্টিভ বিজনেস, র ম্যাটেরিয়াল কিনতে অনেক, নাকি হিউম্যান লেবারটা বেশি ইম্পর্ট্যান্ট, নাকি ডিজিটাল কন্টেন্ট, কোন জিনিসটাকে আপনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন? এখানে প্রথমত হলো যে প্রোডাক্ট সোর্সিং তো আমাদের কয়েকভাবে হয়। একটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমরা যখন কিনি, এটা একটা ইস্যু থাকে যে কাস্টমারের কাছ থেকে যখন এক্সচেঞ্জে পাই, এই জায়গাতে অ্যাসেসমেন্টটা, ওই প্রোডাক্টের অ্যাসেসমেন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটাতে এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আপনি আজকে বিজনেস শুরু করে কালকেই ভালো ল্যাপটপ কম দামে কিনতে পারবেন না। এই অ্যাসেসমেন্টটা নিয়ে আমরা অনেক অনেক স্টাডি করতে হয়েছে, যে কোন ল্যাপটপ কি নষ্ট হতে পারে, কেন মানুষ বিক্রি করে, তারপরে কোনটার প্রাইস কত হওয়া উচিত, একটা প্রোডাক্ট নিলে কত দিনের মধ্যে এটা সেল করা উচিত। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের। তো এইটা আমরা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এটা ঠিক করেছি, অ্যাসেসমেন্টটা। দ্বিতীয়ত হলো যে প্রোডাক্টের ওয়ারেন্টি পিরিয়ডে কতগুলো প্রবলেম হইতে পারে বা কতগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেটা কিন্তু সরাসরি আপনার প্রফিটে এসে হিট করে। হ্যাঁ, যে আপনি কিনলেন 100 টাকা দিয়ে, বিক্রি করলেন সাথে সাথে নষ্ট হয়ে ফেরত আসলো, আপনার কিন্তু 100 টাকাই লস, পুরোটাই লস। তো এই জায়গাগুলোতে আমাদের টিউনিং করতে বেশ সময় লেগেছে। আপনি যদি একটা বড় সময় যায় তাহলে হচ্ছে আপনার টিমকে এডুকেট করতে। হ্যাঁ, টিমকে এডুকেট করা, যে একটা প্রোডাক্ট কিভাবে চেক করবে, একটা প্রোডাক্টের অ্যাসেসমেন্টটা, ইভ্যালুয়েশন, প্রাইস ইভ্যালুয়েশনটা কীভাবে করবে, সেটা আমরা করেছি। যেমন অন্যরা কিন্তু প্রোডাক্টের প্রাইস দেয় হচ্ছে অটোমেটেড দিত, যেমন সোয়াবিডি ছিল অটোমেটেড অনেকটা, যে আপনি ল্যাপটপ বা স্মার্টফোনের সাবমিট করতেন, অটোমেটিক একটা প্রাইস আসতো। আমাদের কিন্তু একটা হিউম্যান টাচ রেখেছি এখানে। আমাদের পোর্টালে সাবমিট করার পরে ওইটা আমাদের টিম আগে দেখে, ল্যাপটপের ছবি, কনফিগারেশন, কী কী সমস্যা আছে, তারপরে কিন্তু ওভার টেক্সট বা টেক্সট মেসেজের মাধ্যমে আপনাকে প্রাইসটা দিচ্ছে। আমি যখন ডিল সাবমিট করতেছি অনলাইনে, সো আমি তো অনেক কিছু ভুল দিতে পারেন, সেটা তো আমাদের তো স্পষ্ট করে বলাই থাকে যে এই প্রোডাক্টের প্রাইসের দাম আমরা এখন একটা দিচ্ছি, কিন্তু ফাইনাল ইভ্যালুয়েশন হবে ফিজিক্যালি চেক করার। আচ্ছা, এটা হতেই পারে যে আপনি, অনেক কাস্টমার কিন্তু কোন জেনারেশন সেটাই জানে না। না জানাটা তার জন্য না, মানে অপরাধ না, কিন্তু সে তো জানে না। তো সে দেখা গেল যে লিখলো যে i5 10 জেনারেশন, প্রসেসরে ওখানে টিক মেরে দিল i5 10 জেনারেশন, পুরোনোটা সাবমিট করার সময় আমরা দেখলাম ওটা 3rd জেনারেশন বা 4th জেনারেশন। তো এগুলো কিন্তু আবার তাকে 1 to 1 আমরা বুঝিয়ে দিই যে স্যার আপনি যে ডিলটা সাবমিট করেছেন এটা তো i5 না, এটা তো i3, এটার বয়সের ডিফারেন্স 7 বছর, তাহলে প্রাইসিংটা এরকম হবে। তো এগুলো আমরা মানে এই পলিসিগুলো আমরা ডে বাই ডে করেছি, যে কোনটা ফাইনালি প্রাইস কত হবে, কোনটা কোন কথার পৃষ্ঠে কোনটা বলবো, কি প্রবলেম হলে কি বলবো, সেটা আমরা শুরু থেকে করে নিয়েছি। আপনাদের এই বিজনেসগুলো ধরেন যে আউটলেটগুলো করতেছেন, বা আমি শিওর যে আপনি হয়তো আরও আউটলেট, ডিল সেন্টার যদি বলি আমি, হ্যাঁ, তো এখানে কি এমন কোনো কাস্টমার কখনো আসে যে ধরেন আপনার এখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিল, সে কয়েক বছর 2-3 বছর ইউজ করলো, পরে আবার আপনার কাছে বিক্রি করতে আসে? আমাদের যেহেতু এই যাত্রা প্রায়, মানে এক্সচেঞ্জের যাত্রা প্রায় 10 বছর, জি, 2016 থেকে যদি ধরেন 25 পর্যন্ত প্রায় 10 বছর। তো আমাদের প্রচুর রিকারিং কাস্টমার আসে, যে আমি তো আপনার কাছ থেকে 2017-তে একটা ল্যাপটপ নিয়েছিলাম, সেটা আবার ফেরত দিতে আসে, সেটা এক্সচেঞ্জ করে আরেকটা নেয়। এরকম অনেক আছে যে আমাদের এমন কাস্টমার আসে যে স্টুডেন্ট ছিল,
স্টুডেন্ট অবস্থায় পুরনো একটা ল্যাপটপ নিয়েছিল, সে এখন চাকরি করে, একটু ভালো ল্যাপটপ নিবে, সে বলে যে আমি তো স্টুডেন্ট থাকা অবস্থায় এটা নিয়েছিলাম, এখন আমি এটা চেঞ্জ করে আমার দেন, এখন একটু স্যালারি ট্যালারি বেশি পাই, একটু ভালো ল্যাপটপ নেব। এরকম হয়, এরকম হয়। কর্পোরেটে এমন হয় যে একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে 5 বছর ব্যবহার করেছে, করে তারপরে বলে যে এইটা আবার চেঞ্জ করে আমাকে আরেকটু ভালো দেন। এটা তো কর্পোরেটে অনেক ডিল হচ্ছে এরকম। তো এটা থাকে, মানে আমাদের রিকারিং কাস্টমার বেশ 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 অনেক এখন। আপনার এই বিজনেসে যে প্রায় 10 থেকে 12 বছর বা এক যুগের মতো একটা জার্নি, তার ভিতরে আপনি অনেকগুলো ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস বা গ্লোবাল ক্রাইসিস পেয়েছেন। একটা হচ্ছে কোভিড জি ধরেন, বা যদি বলি গেল বছরের জুলাই ম্যাসাকার, ওরকম সময় তো আমাদের সবার বিজনেসই মোরাললেস অনেক ধরনের চেঞ্জেস আসছে, নেগেটিভ আসছে, পজিটিভ আসছে। এই আপনার যদি এক্সপিরিয়েন্সগুলো বলেন, মানুষ কোভিডের সময় কি করলো? ল্যাপটপ কেনা বন্ধ করে দিল নাকি কমাই দিল না, না কোভিডের সময় এটা উল্টোটা হয়েছে। আচ্ছা, কোভিডে অন্যান্য বিজনেস কেমন ছিল সেটা তো আমরা দেখেছি, একটু খারাপের দিকে ছিল, কিন্তু কম্পিউটারের ব্যবসাটা ভালো ছিল। আচ্ছা, কারণ কি, যখন কোভিডে সব বন্ধ হয়ে গেল, তখন কিন্তু পুরনো ল্যাপটপ বা নতুন ল্যাপটপ কিনে তারা অনলাইন ক্লাস, আপনি তো জানেন যে সবাই অনলাইন ক্লাস, হোম অফিস কনসেপ্ট শুরু হলো। তো ল্যাপটপ ছাড়া, ডেস্কটপ ছাড়া তো সম্ভব না। তো তখন কিন্তু আমাদের একটা স্টোরিও আছে ওই সময়ের, ইন্টারেস্টিং স্টোরি। কোভিড শুরু হওয়ার আগে আমাদের কাছে এই এক্সচেঞ্জ করে পাওয়া পুরনো ল্যাপটপ ছিল প্রায় 200 থেকে 300, 200-র উপরে বিক্রি করার মতো। তো কোভিড আসছে, আমরা শুনছি যে কোভিড আসবে, তখন আমরা ভাবলাম যে এটা লট আকারে বিক্রি করে দিই, কারণ কোভিডে কী হবে না হবে জানি না, লট আকারে বিক্রি করে দিই কোভিড আসার আগে। তো কয়েকজন সাপ্লায়ার বা কয়েকজন হোলসেলার যারা আমার কাছ থেকে কিনতে আসলো, তারা এমন একটা প্রাইস বললো যে আমার খুবই মন খারাপ হলো, যে না এত কমে তো বিক্রি করার না, থাক পড়েই থাক। তো ওই সময় ধরেন যে 200 ল্যাপটপের দাম যে সাপোজ 5 লাখ টাকা বলেছে, আমরা ওগুলো রেখে দিয়েছি। কোভিডের শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই এই পুরনো ল্যাপটপের চাহিদা বেড়ে গেল, আচ্ছা, এবং আমার মনে হয় যে ডাবলেরও বেশি দামে আমরা ওগুলো বিক্রি করেছিলাম। আসলে ডাবলের বেশি দামই ছিল, কিন্তু ওই সাপ্লায়ার মনে করেছে যে কোভিডের কারণে হয়তো হবে না, লামসাম একটা প্রাইস বলবো দিয়ে দিবে, আমরা দিইনি। ওই ল্যাপটপগুলো আমরা খুব কমের মধ্যে, মানে বেশ ভালো দামে বিক্রি করেছি, মানুষের চাহিদাও পূরণ হয়েছে। ওই সময় ধরেন যে একটা বাসায় 2টা-3টা ল্যাপটপ লাগবে, সবই কি নতুন কেনা সম্ভব? না, এটা possible আমার না। কাছ থেকে 10,000, 15,000, 20,000 টাকা একটা ল্যাপটপ দিয়ে সে ক্লাস করছে, সে হোম অফিস করছে। এই ব্যাপারটা কোভিডের সময় ঘটেছিল। মানে আমরা কোভিডের সময় কম্পিউটার ব্যবসায়ীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই। আচ্ছা, নাইস। মানে আহ, আপনার এই 12 বছরের সবচেয়ে টার্নিং পয়েন্ট যদি বলি, যে বিজনেসটা ওই সময় থেকে আপনার মনে হয়েছে যে ওকে এটা রাইট ওয়েতে আছে? আহ, এখন মনে হয় যে এখন যখন কাস্টমার এসে বলে যে আপনাদের এই সার্ভিসটা খুবই ভালো লাগে, যে মানুষের খরচ কমিয়ে দিয়েছে, যে এখন তো আপনার ডলার রেট বাড়ার কারণে, তারপর হচ্ছে একটা নতুন ল্যাপটপ কিন্তু মানুষের হাতের বাইরে চলে গেছে এখন। একটা ভালো নতুন ল্যাপটপ কিনতে 70-80 হাজার টাকা লাগে। তো সেই জায়গাতে সেম কাজ করার জন্য 20-25 হাজার দিয়ে সে কাজটা চালিয়ে নিতে পারছে। এই ব্যাপারগুলো যখন আমাদেরকে বলে, এবং আমরা মানুষকে যে এ ব্যাপারে অনেকটাই টিপস দিচ্ছি যে আপনি আপনার কাজের ধরন অনুযায়ী বাজেট কম রেখে ল্যাপটপ কিনেন, বেশি টাকা দিয়ে ল্যাপটপ কেনার দরকার নাই। এই ব্যাপারগুলো নিয়ে যখন একজন ভালো কাস্টমার, একজন শিক্ষিত কাস্টমার এসে আমাদেরকে প্রশংসা করে, আমাদেরকে বলে যে আপনাদের বাংলাদেশের শুধুমাত্র মানুষের খরচ কমাচ্ছেন এমন না, এটা বাংলাদেশের ইকোনমিতেই একটা আপনি পরিবর্তন আনছেন, যে একটা 100টা ল্যাপটপ একটা কর্পোরেট প্রতিষ্ঠানে পড়ে আছে, সেটা আপনাকে নতুন প্রাণ দিচ্ছেন, দিয়ে আরও 2-3 বছর ব্যবহারের উপযোগী করছেন, তখন আমাদের বেশ ভালো লাগে। এগুলো আমাদের কাছে কমপ্লিমেন্ট বা মনে হচ্ছে হ্যাঁ, মানে যে ইন্সপাইরেশনের অনেক বড় জায়গা। আর টার্নিং পয়েন্ট আরও কয়েকটা আছে, যেমন আমরা যখন এই করলাম, এই পোর্টালটা সাকসেসফুলি মানুষের সামনে তুলে ধরলাম। এর আগে তো এরকম ভালো পোর্টাল ছিল না, যে সবাই ম্যানুয়ালি কেনাবেচা করতো। এই পোর্টাল করার পরেও আমাদের বেশ ভালো একটা মানে গতি আসছে। আমরা যখন ব্রাঞ্চগুলো করলাম তখন একটা গতি আসছে, কারণ যখন একজন মানুষ দেখে যে একটা কোম্পানির 3টা জায়গায় ভালো 3টা ব্রাঞ্চ বা ডিল সেন্টার, তখন কিন্তু একটা বিশ্বাসের জায়গাটা। তো ব্রাঞ্চগুলো করার পরেও আমাদের বিজনেস রেভিনিউ অনেক বেড়েছে। এক্সচেঞ্জ করে টাইপের কোম্পানি তো আমি শিওর যে গ্লোবালি অনেক থাকার কথা। যদি বলি বাইরের দেশগুলোতে, ওই দেশগুলোর এই ধরনের কোম্পানিগুলোর কী অবস্থা বা এই ধরনের বিজনেসগুলোর কী অবস্থা?
বিদেশে কিন্তু এই রিফারবিশ বা রিসাইক্লিং প্রোডাক্টের প্রচুর চাহিদা। আপনি আমি যেটা স্টাডি করে দেখেছি যে ব্যাক মার্কেট একটা এই শুধুমাত্র পুরনো বিক্রির বা রিফারবিশ বিক্রির অনেক বড় একটা পোর্টাল, যাদের কোম্পানি ভ্যালুয়েশন 3 বিলিয়নের মতো। বাবা। তো এরা কিন্তু মানে শুধু পুরনো রিফারবিশ এগুলো বিক্রি করেই ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো দেশে তারা পরিচালনা করছে। তারপর ইন্ডিয়াতে একটা আছে হচ্ছে ক্ল্যারিফাই নামে একটা আছে, ওদের কিন্তু কোম্পানি ভ্যালুয়েশন অনেক, যে পুরোনোটা নিয়ে এক্সচেঞ্জ করে সেম বিজনেস মডেল। ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন যে আগে তো ইউকেতে নাকি পুরোনো জিনিস পুরোনো কাপড় ব্যবহার করতো না দ্বিতীয়বার, এখন কিন্তু সবাই পুরোনোটাকেই আরও বেশি দিন কীভাবে ব্যবহার করা যায় সেই দিকেই আগাচ্ছে। আর আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে দেই, এখন যে আইফোন যখন ফোন লঞ্চ করে, ওরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা এনভায়রনমেন্টাল রিপোর্ট দেয় যে এই আইফোন বিল্ড করার সময় কত পার্সেন্ট রিসাইক্লিং প্রোডাক্ট ব্যবহার করেছে। যেমন আইফোন 17 যেটা আপনি বের হয়েছে, আপনি দেখে নিতে পারেন যে ওইটা রিসাইক্লিং যে রিপোর্টটা, মানে এনভায়রনমেন্টাল যে রিপোর্টটা, ওখানে লেখা আছে যে 30% পার্টস বা 30% ম্যাটেরিয়ালস রিসাইক্লিং করা, 100% ব্যাটারির ইকুইপমেন্ট রিসাইক্লিং করা, মানে যে কোবাল্ট যেটা থাকে আইফোনে, যে ব্যাটারির যে অংশটা, এটা 100% রিসাইক্লিং প্রোডাক্ট। তো এখন কিন্তু সবাই, ব্র্যান্ড বলেন নন ব্র্যান্ড বলেন, সবাই কিন্তু পুরনোটাকে বেশি ব্যবহার করার একটা প্রবণতা চলে আসছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না। বাংলাদেশে এই বিষয়ে সচেতনতা অনেক কম আছে। বাংলাদেশে এখনও অনেক মানুষ মনে করে পুরনো মানেই খারাপ, পুরনো মানেই ধান্দাবাজি। ব্যাপারটা এমনও না। একটা পুরনো দিয়ে যদি আপনার 3-4 বছর খুব ভালোভাবে কম্পিউটারে কাজ করা যায়, তাহলে পুরনো কেন না। সেই হিসেবে বাংলাদেশের সচেতনতা তৈরি হইতে আমরাও কাজ করছি, আরও মানুষের এগিয়ে আসা উচিত যে পুরনোটাকে বেশি দিন কীভাবে আয়ু বাড়িয়ে বেশি দিন ব্যবহার করা যায়, এই প্রবণতাটা সবারই থাকা উচিত। ওয়ার্ল্ড ওয়াইড যেরকম হচ্ছে, বাংলাদেশে এটা থাকা উচিত। বাংলাদেশে ভাই লোকাল তো ল্যাপটপ কোম্পানি বেশ কিছু আছে, যদি আমি বলি লোকাল ওয়ালটনের আছে বা এরকম। সো লোকাল কোম্পানিগুলো যখন কাজ করে, তাদের প্রাইসিং কেমন থাকে? তাদের প্রাইসিং কি বাইরে ল্যাপটপগুলোর মতো অনেক হাই থাকে নাকি একটু তুলনামূলকভাবে কম? তাদের তুলনামূলক একটু কম থাকে, যেহেতু এই যে কিছুটা অনেকগুলো কারণেই কম থাকতে পারে, ইম্পোর্ট করতে হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যখন এই একটা রিসাইকেল কম্পিউটার বা ল্যাপটপ বিক্রি করেন, তখন কি এই লোকাল কম্পিউটারগুলো আপনাদের জন্য কি ডিরেক্ট কম্পিটিটর হয়ে দাঁড়ায়? না, ডিরেক্ট কম্পিটিটর আমরা মনে করি না, কারণ আমরা যে পুরনো ল্যাপটপ ধরুন যে কনফিগারেশনেরটা আমরা বিক্রি করি 20,000 টাকা, তাদের নতুনটা এটা কিন্তু প্রায় 40,000 টাকার উপর। সো একটা দ্বিগুণ। এটা প্রাইস বেনিফিট যদি আপনি চিন্তা করেন, তাহলে কাস্টমার আমাদেরটাকে প্রিফার করে। আর নতুনের কিছু তো মানুষ আছে যে নতুন কিনতে চায়, সেটা তো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, যেমন আপনি ব্যাংক বা ইন্স্যুরেন্স, বড় বড় কিছু কম আছে, তারা কিন্তু নতুনই কিনবে, তারা আমি বললেও তো পুরনো কিনবে না। কিন্তু ছোট ছোট অর্গানাইজেশন বা প্রাইভেট ফার্ম বা এই ফ্রিল্যান্সার স্টুডেন্ট, এরা কিন্তু পুরনো দিয়েই চলছে। এখন বলতে পারি যে 80-90% মানুষই পুরনো দিয়েই চলছে। এক্সেসরি করে ধরেন এই বিজনেসটা বিল্ড করতে আপনার সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? বড় ভুল প্রথম দিকে আমরা করেছি, সেটা হচ্ছে আমরা ইভ্যালুয়েট করতে পারিনি ডিভাইসের। আচ্ছা। যে আমরা একেবারে রং প্রাইসে অনেক পুরনো ল্যাপটপ কিনে ফেলেছি। আচ্ছা। এবং সেগুলোকে দ্রুত রিসাইক্লিং করে বিক্রির উপযোগী করতে আমরা টাইম নিয়েছি। ইন দ্য মিন টাইম অনেক ডিভাইস নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এই ধরনের শুরুর দিকে আমরা অনেক ভুল করেছি। মানে এই বিজনেসের মডেলটা হচ্ছে যে প্রচুর টাকা আপনার বিনিয়োগ করতে হবে পুরোনোটা রাখার জন্য, আবার ওইটাকে আপনি যত দ্রুত বিক্রয় উপযোগী করতে পারেন তত আপনার প্রফিট হবে, আদারওয়াইজ আপনি লসে পড়ে যাবেন। শুরুর দিকে আমাদের এরকম অনেক হয়েছে। আচ্ছা, তারপরে এই লার্নিংগুলো আপনারা কীভাবে ইমপ্লিমেন্ট করলেন? আমরা এখন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে খুবই অ্যাসেসমেন্টটা খুবই ভালোভাবে করি, যেন কোনো পক্ষেই ক্ষতিগ্রস্ত না হয়। অ্যাজ এ কাস্টমারও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য প্রপার প্রাইসটা পায়, আবার আমরাও যেন ক্ষতিগ্রস্ত না হই। অনেক সময় দেখা যায় যে একটা ভুল ইনফরমেশন দিয়ে দেয় কাস্টমার, তখন কিন্তু আমরা অনেক সময় বিশ্বাস করি যে না, এটা তো ঠিক আছে, বিশ্বাস করে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এই ব্যাপারগুলো এখন অনেকটাই টিউনিং হয়ে গেছে আমাদের।
অনেকটাই টিম। মানে আপনাদের এক্সচেঞ্জ করে কি সবসময় এই রিসাইকেল প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, নাকি কখনো ইচ্ছা আছে যে আমি নিজের ব্র্যান্ড একটা প্রোডাক্ট? না, আমরা কিন্তু দুইভাবেই কাজ করছি, যে কেউ যদি পুরনো চাচ্ছে পুরনো দিচ্ছি, আবার অনেক প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদেরকে পুরনো ল্যাপটপ দিয়ে কিন্তু গেমিং পিসিও নিতে পারছে, গেমিং গ্রাফিক্স পিসি নিতে পারছে, ম্যাকবুক নতুন নিতে পারছে, পুরনো নিতে পারছে, নতুন পুরনো দুটোই নিতে পারছে। সো আপনি যদি বলি যে শুধু পুরনো দিচ্ছি, এমন না, এটা একটা ব্যাপার। আর আমরা ব্র্যান্ড করব কিনা সেটা হয়তো বা কিছু অ্যাক্সেসরিজের ব্র্যান্ড আমরা করতে পারি। আচ্ছা, যে এই ল্যাপটপ ডেস্কটপের অক্সিলারি কী আছে, যে আপনি ধরেন কিবোর্ড মাউস থেকে শুরু করে ছোট ছোট অ্যাক্সেসরিজ যেগুলো হচ্ছে ল্যাপটপের সাথে লাগবে, ডেস্কটপের সাথে লাগবে, এগুলো ছোট আকারে কিছু ব্র্যান্ড হয়তো আমরা করব। আপনি যেমন বাইরের কিছু মার্কেটের মার্কেট সাইজ বললেন, কিছু যে এরকম অবস্থা, বাংলাদেশের এই রিফার্বিশ মার্কেটের সাইজটা কি কোনো ধারণা আছে হ্যাঁ, আসলে? মানে আমরা দেখেছি যে বাংলাদেশে মানুষ এক্সচেঞ্জ করতে পারবে বা বিক্রি করতে পারবে এরকম মানে 80 থেকে 90 লাখ কম্পিউটার মানুষের হাতে আছে এখন। ওয়াও, এটার মানে বিগ মার্কেট। দারুণ মার্কেট। হ্যাঁ, মানে 80 থেকে 90 হাজার। কিন্তু এইটাকে প্রপারলি রিসাইক্লিং করা বা করার জন্য ওইভাবে মানুষের মধ্যে এখনও ওই সচেতনতাটা ক্রিয়েট হয় নাই। আর শুধু আমরাই কাজ করবো এমন না, আরও তো অনেক আরো অনেক কোম্পানি আসবে। সবাই মিলে কাজ করলে কিন্তু এই সেক্টরটাকে বেশ বড় একটা সেক্টরে নেওয়া যাবে। কিন্তু শুরুতে একটা গলদ করে রাখা হয়েছে, এটা হয়তোবা কোনো একটা নীতি নির্ধারণী গোষ্ঠী এটা করেছিল, যে বাংলাদেশে কিন্তু পুরনো ল্যাপটপ বা ডেস্কটপ এটাকে বর্জ্য হিসেবে ট্রিট করা হয়। আচ্ছা, এবং ইম্পোর্টটা নিষিদ্ধ করা আছে। এই ধরনের অনেকগুলো ক্লজ আছে যেগুলো এখন পর্যন্ত আপনি ধরেন যে বিদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই রিফারবিশ বা একটু অল্প ব্যবহার করা বা কোম্পানি থেকে অফিসিয়ালি রিপেয়ার করে আবার যেগুলো মার্কেটে ছাড়ে, এগুলোর কিন্তু ভ্যালিড ওয়ে আছে ইম্পোর্ট করা, এক্সপোর্ট করার। বাংলাদেশে ওই জায়গাগুলো ব্লক করা, অথচ আমরা কিন্তু খুব স্বল্প আয়ের মানুষ, তাই না? আমাদেরই বরং এটা থাকা উচিত যে একটা পুরনো ল্যাপটপ আমি পুরনো দিয়ে যদি আমার কাজ হয়ে যায় তাহলে আমি কেন নিব না। বাংলাদেশে এই জায়গাগুলোতে কিছু জায়গায় নীতি নির্ধারণী সংস্থাগুলো এটা হয়তোবা ব্লক করে রাখছে। এরাও হয়তোবা একটা সময় বুঝবে যে না, এগুলো মানুষের বেশ উপকারে আসে, মানুষের খরচ কমায়, এটা ইকোনমির উপরও কিন্তু মানে আলটিমেটলি হিট করবে। মানে এই রিফারবিশ সেটগুলোর কি এক্সপোর্ট করা পসিবল? এক্সপোর্ট করা পসিবল হচ্ছে প্রসেস করে। যেমন আমাদের প্ল্যান আছে যে আমরা যেগুলো পুরনো নিচ্ছি সবই কিন্তু আবার মানে জীবন দিতে পারছি না, মানে রিপেয়ার করে বিক্রি করতে পারছি না। কিছু আছে যে একদম ডেড হয়ে গেছে। তো এগুলোর বিভিন্ন পার্টস আলাদা আলাদা খুলে খুলে বা সার্কিট, আপনি জানেন যে একটা সার্কিটের মধ্যে অনেক ধরনের চিপ থাকে, এগুলো কিন্তু কমার্শিয়ালি বড়োভাবে এক্সপোর্ট করা সম্ভব। ইন্টারেস্টিং। প্লাস্টিকের যে অংশটা সেটা কিন্তু আপনি চাইলে, যেমন বাংলাদেশে এই ভার্জিন রেজিন নিয়ে আসে, ছোট ছোট দানা, যেটা প্লাস্টিকের বিভিন্ন আপনার ডিভাইস বানানোর জন্য বা প্লাস্টিক পণ্য বানানোর জন্য, এই জিনিসগুলোই কিন্তু ওরা নিয়ে আবার ভার্জিন রেজিন করে পাঠাচ্ছে বা রেজিন বানিয়ে ছোট ছোট দানা করে পাঠাচ্ছে। সেগুলোর ফ্যাক্টরি বাংলাদেশে করা যেতে পারে, করে আমরাই এক্সপোর্ট করতে পারি। যে বাংলাদেশে তো প্রচুর এখন এই ডিভাইস জমে গেছে, বিভিন্ন প্লাস্টিক সামগ্রী জমে গেছে, এগুলো যদি আমরা প্লাস্টিকের পার্টটাও যদি ধরি, যে আমরা রেজিন বানিয়ে বা ছোটো ছোটো দানা করে বিভিন্ন ফ্যাক্টরিতে সাপ্লাই করবো, বিদেশে রপ্তানি করবো, এটা সম্ভব, যেটা চায়না করছে এখন। বাংলাদেশ থেকে প্লাস্টিকের পণ্য তারা কিনে নিচ্ছে, পুরনোগুলো কিনে ওইটাকে ওই রেজিন বানিয়ে ছোটো ছোটো দানা করে আবার বাংলাদেশেই ওরা এক্সপোর্ট করতেছে। সেই জায়গায় আমরা কেন এটা বানাতে পারবো না? এটা সম্ভব। এটা এই ইন্ডাস্ট্রিটাকে যদি গুরুত্ব দেওয়া হয়, এই রিসাইক্লিং ইন্ডাস্ট্রিটাকে যদি গুরুত্ব দেওয়া হয়, বর্জন ব্যবস্থাপনাকে যদি গুরুত্ব দেওয়া হয়, এখান থেকে অনেক কিছুই বের করা সম্ভব। বাংলাদেশে বিগত ধরেন যদি 8-10 বছর দেখি আমরা, যে ধরেন বেকারত্বের হার তো অনেক বেশি। সো এই আমার আগের একটা পডকাস্টে ফাহিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ভিডিও অফিসার ফাহিম মাস্টার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি বলতেছিলেন যে এই যে আমরা এই বেকারত্ব নিয়ে কথা বলতেছিলাম, তো আপনার কি মনে হয় এই বেকারত্ব দূরের জন্য বাংলাদেশের আসলে কি করা উচিত? যেমন আমার মনে হয় যে আপনাদের এই ফিল্ডে অনেক ধরনের হ্যান্ডস অন কাজ থাকে, এগুলো হয়তো শেখাটা ব্যাপার থাকতে পারে। এই ইন্ডাস্ট্রিতে কি এই জায়গাটা অনেক ইম্প্যাক্ট ফেলতে পারে? বেশ করতে পারবে, কারণ বাংলাদেশে কিন্তু এখনও রিসাইক্লিং করার বড় কোনো ফ্যাক্টরি হয়নি। আচ্ছা, বিদেশে আছে, আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যান, চায়নাতে যান, সব জায়গাতেই আছে। এটাকে বলে আইটিএডি, মানে ইলেকট্রনিক্স যে পার্টস বা আইটি প্রোডাক্ট। আইটিএডি এর পণ্যরূপটা হচ্ছে
ইনফরমেশন টেকনোলজি অ্যাসেট ডিসপোজিশন। আচ্ছা, এই আইটিএডি কনসেপ্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন বেশ জনপ্রিয়। এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি আপনার যে ডিভাইসটা ব্যবহার করছেন, বা আপনি ধরেন যে এই মোবাইল কোম্পানিগুলো যে টাওয়ার, একটা টাওয়ার যখন বাজেয়াপ্ত করা হয়, ওইটার ভিতর থেকে অনেক ধরনের আইটি ইকুইপমেন্ট বের হয়, তাই না? এই অ্যাসেটগুলো ডিসপোজিশন করে যার যেটা দরকার কাঁচামাল হিসেবে এক জায়গায় চলে যাবে, কোনো একটা জায়গায় এটার পার্টস ব্যবহারের জন্য চলে যাবে। এই সেক্টরটা এখনও বাংলাদেশে ওইভাবে হচ্ছে না। আমাদের প্ল্যান আছে আইটিএডি, মানে আইটি প্রোডাক্ট, আইটি অ্যাসেট ডিসপোজিশন, এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমাদের। এটার বেশ সুযোগ আছে, এবং এটা যদি করা হয়, একটা ফ্যাক্টরি যখন করা হয়, অনেকগুলো বেকারের চাকরি হবে। প্লাস হচ্ছে শুধুমাত্র চাকরি করবে এমন না, যেমন আমরা যে পুরনোগুলো এখন বিক্রি করি, যখন ভলিউম অনেক বেড়ে যাবে, তখন কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট উপজেলা পর্যায়ে আমরা কিন্তু ছোট ছোট উদ্যোক্তা হতে পারে, যারা হচ্ছে আমাদের কাছ থেকে এগুলো সেল করবে এবং লং টার্ম তারাই সাপোর্ট দিবে। সাপোর্ট থেকে তো একটা ইনকামও আসে, তো এটাতেও কিন্তু প্রত্যেকটা উপজেলা জেলাতেও 4-5 করে উদ্যোক্তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব আমাদের এই সেক্টরটা নিয়ে। ফ্যাক্টরিতেও কাজ করা সম্ভব, কল সেন্টারেও কাজ করা সম্ভব, সাপোর্টে কাজ করা সম্ভব, সেলসে কাজ করা সম্ভব। আমরা যেমন এখনও কিন্তু বেকার অনেক, কিন্তু এখনও এই ল্যাপটপের টুকটাক কাজ জানে, অপারেটিং সিস্টেম দিতে পারে, ল্যাপটপ চেক করতে পারে, এরকম মানুষও মাঝে মাঝে খুঁজে পাই না। হ্যাঁ, তো আমরা এই জন্য প্ল্যান করেছি যে প্রতি মাসে আমরা 5-7 জন মানুষকে ফ্রি ট্রেনিং দিব, কম্পিউটারের কোর্সের উপর বিভিন্ন হার্ডওয়্যারের ট্রেনিং দিব। তো আপনি একদিকে যেমন বেকার আপনি বলছেন অনেক, কিন্তু অন্যদিকে আমরা আবার কাজের লোক পাচ্ছি না। তো সেই জায়গাতে যদি সবাই মিলে এই রিসাইক্লিং সেক্টরটা নিয়ে কাজ করি, বা সবাই যদি এটা নিয়ে একটু গুরুত্ব দিই, তাহলে কিন্তু একটা বড় অংশই এই সেক্টরে কাজ করতে পারবে বেকার থেকে। আপনার এই লং ধরেন এন্টারপ্রেনারিয়াল জার্নিতে আপনার সবচেয়ে এক্সপেন্সিভ লার্নিং কোনটা? অনেকগুলোই আছে এখন। এক্সপেন্সিভ লার্নিংয়ের মধ্যে একটা ছিল হলো যে আগে অনেক কিছু করার চেষ্টা করতাম, ফোকাস ছিল না। ওকে, যে একই সাথে এটা করছি ওটা করছি। তো যখন থেকে ফোকাস দেওয়া শুরু করলাম স্পেসিফিক প্রোডাক্ট বা স্পেসিফিক সার্ভিসের উপর, তখন কিন্তু অনেকটা গেম চেঞ্জ হয়ে গেল। এটা একটা আমার লার্নিং, আমার এই এন্টারপ্রেনারশিপ এই জার্নিতে, যে আমরা ফোকাস দিতে চাই না, বাট ফোকাস দিলেই কিন্তু ওই জায়গা থেকে একটা বড় কিছু আসে। একটু সময় লাগে হয়তো বা, কিন্তু আসবে। এটা একটা লার্নিং ছিল। ধরেন নতুন যারা এন্টারপ্রেনার হতে চায় তাদেরকে আপনি প্রথম কোন জিনিসটা শিখতে বলবেন? আচ্ছা, প্রথমে আমি শিখতে বলবো যে কাজ শিখতে বলবো, যে আপনি ধরেন যে টাইপের বিজনেস আপনি করতে চান, সেই টাইপের কোনো একটা কাজের সাথে 1-2 বছর ইনভলভ থেকে তারপরে যদি আসে, তাহলে বিজনেস করাটা তার জন্য ইজি হয়। আর প্রোডাক্ট বিক্রির জন্য যদি আসে, তাহলে তার এই বিজনেস করার দরকার নেই। তার কোনো একটা সমস্যার সমাধান, হ্যাঁ, যে পুরোনো ল্যাপটপ জমে যাচ্ছে, যেমন আমি একটা সমস্যা খুঁজে পেয়েছি যে মানুষের কাছে প্রচুর পুরোনো ল্যাপটপ আছে, সেগুলো তার কিন্তু টাকাই জমে আছে, তাই না? টাকা পড়ে আছে, সে আমাদের কাছ থেকে আসবে, খুব ভালোভাবে একটা ডিল করে আরেকটা নিয়ে যাবে, বা দরকার না থাকলে সেল করে দিবে। এই যে একটা সমস্যার সমাধান, তো এই ধরনের মন মানসিকতা যদি থাকে কোনো একজন উদ্যোক্তার, যে হ্যাঁ আমি স্পেসিফিক এই সমস্যাটা সমাধান করব, তাহলেই আসা উচিত, এবং সে পারবে যদি ওইভাবে আসে। কিন্তু আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে উদ্যোক্তার নামটা যোগ করতে চাই, ফেসবুকে সিও লিখতে চাই, বা এই ধরনের পরিচয় দেওয়ার জন্যই করতে চাই, তারা আলটিমেটলি তাদের না আসাই ভালো। একজন উদ্যোক্তা সবচেয়ে বেশি ভুল করে কোন কোন জায়গায় আপনার বলে মনে হয়? বেশি ভুল করে যে একটু গ্রো করলেই মনে করে যে স্কেল করার আর জায়গা নাই, হয়েই তো গেছে, আমি তো সফল, এই জায়গাটায় ভুল করে। এবং আমিও এই ধরনের কিছু ভুল একটা সময় করেছি। বলবেন? ধরুন যে আমি টার্গেট করেছি যে এই মাসে সাপোজ 50 লাখ টাকা বিক্রি করব। 50 লাখ টাকা বিক্রি করার পরেই আমি আমার অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ করে দিয়েছি। আচ্ছা, মনে হচ্ছে ওকে টার্গেট মিট হয়ে গেছে। টার্গেট মিট হয়ে গেছে, এখন তো প্রতি মাসে পরের মাসে যে দেখি আবার 30 লাখ টাকা সেল হয়েছে। কেন সেল হয়েছে? কারণ ওই মাসটা আমি ডেভেলপমেন্টের জন্য কাজগুলো কমিয়ে দিয়েছিলাম। মানে এই যে গ্রোথ মাইন্ডসেটটা, এটা আমার মনে হয় সব সময় থাকলে এটা করা সম্ভব, যেটা আমরা অনেক সময় ভুলে যাই, যে একটু ভালো হলেই বাকি জিনিসগুলো আমরা ভুলে যাই। সেটা না, ভালো হলে আরও একটু ওইটাকে জোরালো করা, যে পরের মাসে এই জায়গাতে ইমপ্রুভ করে আরও একটু করবো। আমরা কিন্তু প্রতি
প্রত্যেকটা পার্টি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আলাদা আলাদাভাবে এখন আমরা ভাবি বা আমরা একটু R&D করি যে এই জায়গায় কিভাবে করলে, ধরুন মাঝে একটা প্রবলেম হতো যে একটা কাস্টমার ঢাকার বাইরে থেকে ওয়ারেন্টিতে পাঠিয়েছে, তো ওয়ারেন্টিতে পাঠানোর পরে সে কুরিয়ারে কবে আসলো, কবে গেল, কুরিয়ার থেকে রিসিভ করা হয়েছে কিনা, সার্ভিস হয়েছে কিনা, এটার কোনো এসওপি আমাদের ছিল না, কোনো এসওপি ছিল না। এটা যখন আমরা অনেকগুলো প্রবলেমে পড়লাম, কাস্টমার যখন কমপ্লেন করা শুরু করলো, তখন এটা দিয়ে আমরা একটা স্পেসিফিক এসওপি বানাইলাম এবং স্ট্রিক্টলি বলে দিলাম একটা ল্যাপটপ যখন কোনো একজন কাস্টমার বলবে যে আমি কুরিয়ার করেছি, তখন থেকে আমাদের এসওপিটা শুরু এবং এটা শেষ হবে কোথায় গিয়ে, একদম স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এটা করে এই প্রবলেমটাকে সলিউশন করলাম। তো এই ধরনের অনেকগুলো ঘটনাই কিন্তু আস্তে আস্তে আমাদের মার্কেট বুঝে কাস্টমারের কথা শুনে শুনে আমরা কিন্তু ঠিক করেছি। নাইস, মানে কাস্টমারই আপনাদেরকে গাইড করেছে যে বিজনেসটা আসলে এক্স্যাক্টলি কি হওয়া উচিত। আমরা সবসময় কাস্টমারের কথা শুনি, মানে কাস্টমার যদি বলে যে এটা তো এটা না, এটা এইভাবে করেন, বা আমরা এটা হলে যদি ভালো হতো, আমরা এটা শোনার চেষ্টা করি। আমাদের কল সেন্টার, আমাদের CRM, তারা কিন্তু ফোন করে এইটাই জানতে চায় যে আপনি যে একটা ল্যাপটপ নিলেন, এটার নেওয়ার সময় কোন কোন জায়গায় আপনি পেইন ফিল করছেন বা কোন কোন জায়গায় আপনার ভালো মনে হয়েছে, আমাদের কোন কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার, সেটা কিন্তু আমরা এখন করে তারপরে আমরা ইমপ্রুভ করি। বিগত ধরেন 10-12 বছরে বিজনেসের প্যাটার্ন তো অনেক চেঞ্জ হয়েছে। যদি আমি বলি যে গেল 1-2 বছরে AI এর কারণে ধরেন আমাদের সবার লাইফে অনেক ধরনের চেঞ্জেস আসছে। এখানে কি কি ইম্প্যাক্ট পড়ছে আপনার বিজনেস লাইফে, আপনার এন্টারপ্রেনার লাইফে, আপনার ডিরেক্ট আপনার বিজনেসে কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে? আমাদের বিজনেসটা কিন্তু ফুললি ডিজিটাল না যে সব কিছু অনলাইনে হবে এমন না, এখানে যেহেতু ফিজিক্যাল এক্সিস্টেন্সের ব্যাপার আছে, তো AI আমাদেরকে ওইভাবে রিপ্লেস করা বা করা সেটা বানানো, তবে কিছু কিছু জায়গায় আমাদের বেশ গতি আসছে। যেমন আমরা ডিজিটাল যে কন্টেন্ট লেখা, তারপরে হচ্ছে ডিজিটাল স্ক্রিপ্ট লেখা, এগুলোতে আমরা খুব সহজে এখন একটা করে ফেলতে পারি। কোনো একটা প্রবলেম হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টে, এটার এসওপি করব, এটা AI এর সহযোগিতা নিয়ে খুব দ্রুত করে ফেলতে পারি। এটা আমাদের বরং বেশ ভালো একটা কি বলবো যে আমাদের সুবিধাই হয়েছে এগুলো থেকে। আর আরও কিছু জায়গা আছে যে একটু হাইটেক, যেমন আমরা একটা প্ল্যান করছি এরকম যে আমরা এখন তো কাস্টমারের একটা ডিল সাবমিট করার পরে তাকে ম্যানুয়ালি প্রাইস দিচ্ছি, হ্যাঁ, নিজেরা দেখে প্রাইস দিচ্ছি। এই জায়গায় AI এর কিছু সুবিধা আমরা নিতে পারি কিনা, যে প্রোডাক্টের ছবি দেখে, প্রোডাক্টের কনফিগারেশন দেখে অ্যানালাইসিস করবে যে হ্যাঁ প্রাইসটা এরকম হওয়া উচিত, বা আমাদেরকে বলবে যে এই একটা সাজেস্ট করবে যে ধরনের প্রাইস হওয়া উচিত। সেই জায়গাতে আমরা AI এর ইমপ্লিমেন্টেশন হয়তো বা নিয়ে আসবো। বাট আমাদের যে বিজনেসটা, এটা তো ডিভাইসের বিজনেস, আপনি ডিভাইস তো নিতে হবে, তাই না? বরং আমাদের এই AI এর আসার কারণে মানুষের কম্পিউটার কেনার প্রবণতা, ল্যাপটপ ব্যবহারের প্রবণতা আরও বাড়বে, বরং আমাদের সেক্টরটা আরও ভালোই হবে। বাট আমাদের কোম্পানিতে বা আমাদের কাজে গতি আনবে AI, অনেক কাজে অলরেডি গতি আনছে, মানে আমরা অনেক কন্টেন্ট বানাই খুব অল্প সময়ে এখন। তারপরে হচ্ছে আমরা ওই যে চ্যাটবট বলেন, তারপরে হচ্ছে এইগুলো আস্তে 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 ইমপ্লিমেন্ট করে যখন দেখব বেশ ভালো, মানে AI এর সুবিধাই নিচ্ছি আমরা, খুব একটা অসুবিধা করতে পারিনি আমাদেরকে। আর হচ্ছে আপনাদের কন্টেন্ট কিন্তু খুব দুর্দান্ত রকম ভালো হয়। মানে আপনাদের একটা কন্টেন্ট, আপনার সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে প্রচুর পরিমাণ মানুষ দেখেছে, ওই কন্টেন্টটা নিয়ে যদি আমাদের একটু বলেন, এটা আসলে কতজন মানুষ দেখলো, ওখান থেকে আপনাদের ডিল কেমন আসলো, কত ফোন আসলো? আচ্ছা, আমাদের এই ডিভাইস মামা পেজ থেকে তো বেশি যায় এগুলো। ডিভাইস মামা পেজের কন্টেন্ট প্রতি 1 মাসে প্রায় 1.5 কোটি মানুষ দেখে, মানে 1.5 কোটি ভিউ হয়। তো এই 1.5 কোটি ভিউ কেন হয়? কারণ আমরা আমাদের কোনো কন্টেন্টে প্রোডাক্ট বিক্রি করার জন্য কন্টেন্ট বানাই না। আচ্ছা, আমরা এমন কিছু কন্টেন্ট বানাই যেটা মানুষের এই কম্পিউটিং লাইফের কোনো একটা টিপস তাকে দিবে, একটা পরামর্শ দিবে, একটা হচ্ছে জানবে নতুন কিছু সে। মানে আমরা চেষ্টা করি যে এই ইন্ডাস্ট্রির কি ভালো কি মন্দ, কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না, মানুষ কিভাবে তার খরচ কমাবে, এগুলো নিয়ে যখন কথা বলা শুরু করেছি তখন থেকে গেমটা চেঞ্জ হয়ে গেছে। অন্যরা কি করে? অন্যরা দেখবেন যে ল্যাপটপ বিক্রি করার সময় যে সামনে অনেকগুলো ল্যাপটপ, আমাদের কাছেই সবচেয়ে কমই পাবেন। আমরা কখনোই আমাদের কন্টেন্টে এটা বলি না। আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনার এই ল্যাপটপটা আপনার জন্য জরুরি কিনা, এই ল্যাপটপটা নিলে আপনি কতদিন কাজ করতে পারবেন,
ওয়ারেন্টি কতদিন পাবেন, সাপোর্ট কতদিন পাবেন, সেগুলো বলার চেষ্টা করি। তো এই ধরনের কন্টেন্ট যখন আমরা বানানো শুরু করেছি তখন থেকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট না, কর্পোরেট ক্লায়েন্টও আমাদের বেশ আমাদের উপর বিশ্বাস রেখেছে শুধু আমাদের কন্টেন্ট দেখে। আর আমাদের কন্টেন্ট কিন্তু ন্যাচারাল, আপনি খুব ভিএফএক্স ব্যবহার করি বা অনেক দামি ইকুইপমেন্ট ব্যবহার করি এমন না, খুবই নর্মাল কথাবার্তা বলি। আমি যেহেতু এই 7-8 বছর বাংলাদেশ বেতারে কাজ করেছি, এই জন্য দেখা যায় যে আমি কথা বললে আরও ন্যাচারাল হয়। হ্যাঁ, এবং এই কথাগুলো বিশ্বাসও করে। এবং আমি যেহেতু 16-17 বছর কাজ করেছি এই সেক্টরে, আমি তো এমন ইনফরমেশন দেব যে যেটা থেকে মানুষ একটা ভালো ইনফরমেশন পাবে, ডাটা পাবে, ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট থাকবে, অজানা অনেক কিছুই থাকবে। এগুলো যখন থেকে আমরা গুরুত্ব দিয়েছি তখন থেকে এই আমাদের এই ডিজিটাল প্রেজেন্সটা আরও ভালো হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমাদের আছে, সেটা হচ্ছে আপনি যদি গুগলে যে সার্চ দেন ল্যাপটপ এক্সচেঞ্জ বা ডেস্কটপ এক্সচেঞ্জ, 1 নম্বরে আমরা আছি। এক্সচেঞ্জ করি লিমিটেড 1 নম্বরে আছে। মজার ব্যাপার হলো আমরা কখনো এসিও করি নাই। এসিও করেন নাই? না। ওয়াও, এটা সবাই মনে করে আমরা এসিওর বড় টিম, এটা সেটা, এসিও করি নাই। এটা অনেকটা হতে পারে যে পাবলিক ইন্টারেস্ট থেকে এটা গ্রো করেছে, কারণ আমাদের উপর মানুষের আস্থা বেশি, আমাদের রেটিং ভালো, আমাদের রিভিউ ভালো, এটা থেকে হয়তো আস্থাটা বেড়েছে। আর আমরা যখনই কোনো একটা কিছু করি, এই এক্সচেঞ্জ রিলেটেড কোনো একটা নতুন সার্ভিস দিই, কোনো একটা ক্যাম্পেইন নিয়ে আসি, তখন আমাদের যে জার্নালিস্ট বন্ধুরা আছেন আইটির, তারা খুব ভালো হেল্প করেন, তারা প্রচুর নিউজ করেন আমাদের নিয়ে। যেহেতু একটা গুড জব, মানে যেহেতু একটা ভালো ক্যাম্পেইন মানুষের উপকারে আসবে, হয়তো বা ওই পিআর থেকেই একটা ভালো এসিও হয়ে গেছে, আমাদের অটোমেটিক হয়ে গেছে। এটা মানে এই ইনফরমেশনটা আজকে আপনাকে দিলাম যে আমাদের র্যাঙ্কিংয়ে 1 নাম্বার, কিন্তু আমরা কখনো এসিও করি নাই। দারুণ। আপনার হচ্ছে বেস্ট ক্যাম্পেইন কোনটা যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এবং মানুষ লুফে নিয়েছে? আচ্ছা, আমাদের রিসেন্ট একটা ক্যাম্পেইন ছিল যে পুরনো কম্পিউটার দিয়ে ম্যাকবুক নেওয়ার। হ্যাঁ, ইন্টারেস্টিং। এইটা দিয়ে আমি একটা ছোট রিল বানিয়েছিলাম, মানে একটা ছোট ভিডিও কন্টেন্ট, একদম ক্যাজুয়ালি, মানে টঙের দোকানে চা খেতে খেতে। তো এইটা দেখার পর লিটারেলি 4 থেকে 5 হাজার মানুষ ডিল সাবমিট করেছিল। দারুণ। মানে ম্যাকবুকের। এবং ও তারপরে বেশ কিছুদিন প্রচুর ম্যাকবুক এক্সচেঞ্জ হয়েছে। মানে আপনার বাসায় বা অফিসে পড়ে থাকা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে আপনি একটা ম্যাকবুক নিচ্ছেন। এটা বেশ আপনার এই ক্যাম্পেইন থেকে যদি বলি যে ধরেন ফিনান্সিয়ালি ধরেন যদি কত টাকা এসেছে আপনার? ওইটা তো ব্যবসায়িক একটা বড় গোপনীয় কথা। তবে আমি এটা বলতে পারি, পার্টিকুলারলি ক্যাম্পেইনটা এটা বলতে পারি যে এই ক্যাম্পেইন থেকে আমাদের ডিল হয়েছে 1000-এর উপরে। ওয়াও, শুধু একটা ক্যাম্পেইন, এবং এটা নন পেইড ক্যাম্পেইন, এটা আমরা কোনো অ্যাড রান করি নাই। মানে এটাই হচ্ছে পাওয়ার অফ ডিজিটাল কন্টেন্ট। ওয়ান্ডারফুল। ভাই, আপনার এই বিজনেসগুলো ধরেন যে আপনি বললেন আপনি অনেকগুলো ভুল করলেন, অনেকগুলো লার্নিং আপনার ছিল, সো এবং আপনি এসওপির কথা বললেন, সো আপনার প্রতিনিয়ত অনেক ধরনের চেঞ্জ, অনেক ধরনের ডেভেলপমেন্ট আপনার জানতে হয়েছে। এইটা কিভাবে মেনটেন করেন বা এটা কিভাবে করেন আপনারা? আচ্ছা, আমাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য যেটা করি, যেমন আমি ডেইলি টাস্কের মধ্যে, আমি তো অফিস করি গুলশানে, মানে তেজগাঁতে, ডেইলি টাস্কের মধ্যে আমি 1 ঘন্টার মতো একটা ডেভেলপমেন্ট চিন্তাভাবনা নিয়ে বসি। এটা কিন্তু আমার অফিসে বসে করি না। আচ্ছা। অফিসে এক্সটার্নাল অনেক প্রেশার থাকে, অনেক ধরনের ইনফরমেশন ঢুকতে থাকে। আমি কি করি, প্রতিদিন লাঞ্চ করার পর কোনো একটা কফি শপে যাই, আমার অফিসের আশেপাশে যে কফি শপগুলো আছে, ঠান্ডা মাথায় 1 ঘন্টা আমি একটু ডেভেলপমেন্ট স্টাডি করি, যে কিভাবে এই জায়গাটা আমি ঠিক করতে পারি, কিভাবে আরেকটু উন্নত করতে পারি। আর আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা একটু মোটামুটি প্রমিনেন্ট উদ্যোক্তা আছেন বা এন্টারপ্রেনার আছেন, তাদেরকে কিছু ফলো করি। আমার কিছু মেন্টর আছেন, যেমন আপনি তো চিনবেনই আসিফ ভাই, এম আসিফ রহমান, উনি একজন ভালো উদ্যোক্তা এবং আমার গুড ফ্রেন্ড। আমি যে কোনো সমস্যা, যে কোনো ইস্যুতে তার সাথে বসি। এরকম আমার অনেক ফ্রেন্ড আছে, যেমন আপনি গ্রিন গ্রোসারির যে পোস্টগুলো দেন বা আপনি নিজে যে কন্টেন্টগুলো বানান, সেগুলো আমি দেখি, চেষ্টা করি, ভালো ভালো পডকাস্ট দেখি। অন্যরকম গ্রুপের সোহাগ ভাই, এরকম যারা ভালো করছে এবং লিটারেলি যারা অনেক স্ট্রাগল করে করে বড় হয়েছে, তাদের সাথে মিশি, তাদেরকে মেন্টর হিসেবে মানি, কারণ তাদের কাছ থেকে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেখার অনেক কিছু আছে। এগুলো করি, মানে চেষ্টা করি টিমের সাথে রেগুলার কথা বলি যে কোন জায়গায় কোনটাকে টিউন করতে হবে, তাদেরকে ট্রেনিং করাই,
তাদেরকে রেগুলার ট্রেনিং করাই, যে টেকনোলজি বোঝাই, তাদেরকে কাস্টমারের সাথে কীভাবে কথা বলতে হবে সেটা বোঝাই। এইগুলো কিন্তু এই মানে পুরনো ল্যাপটপ নিয়ে কাজ করে অন্য কেউ করছে না, আমরা এটা চেষ্টা করছি। কারণ আমরা কিন্তু শুধু পুরনো ল্যাপটপ বিক্রি করে কিছু পয়সা কামাবো, এটা আমাদের বিজনেস পলিসি না। আমাদের বিজনেস পলিসিটা হচ্ছে যে কম্পিউটিং সেক্টরে, মানে এই কম্পিউটার সেক্টরে আপনার বা আপনার প্রতিষ্ঠানের খরচ কিভাবে কমানো যায় সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি। কারণ আপনি যখন খরচ কমাবেন, আমার কাছ থেকে ল্যাপটপ নেবেন, দেখবেন, বুঝবেন, আলটিমেটলি আমার প্রফিট হবে। আমি চেষ্টা করি যে আপনার কি বেনিফিট হবে এটাকে নিয়ে আমি কাজ করছি। আমি একটা সমস্যা সমাধান করার চেষ্টা করছি। এগুলো করলে দেখা যায় যে এমনি এমনি আমার বেনিফিট চলে আসে। ওয়ান্ডারফুল। একটা ব্র্যান্ড ডেভেলপ করতে আপনার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? আমার কাছে মনে হয় কনসিস্টেন্সিটা ধরে রাখা। ওকে। এবং প্রতিদিন 1 ডিগ্রি করে হলেও ইমপ্রুভ করা, যেটা খুবই দরকার। আমরা আজ থেকে 2 বছর আগে যে রেভিনিউ করতাম, এখন তার যে রেভিনিউ 200% বেশি। আমরা কিন্তু শুধু রেভিনিউ কেমনে বাড়বে সেটা কিন্তু আমরা খেয়াল করি নাই। আমরা খেয়াল করেছি প্রত্যেকটা কাজের প্রসেসটা কীভাবে ডেভেলপ করা যায়, যে হ্যাঁ এটা এইভাবে না এইভাবে করা যায়। আমাদেরকে এখন প্রত্যেকটা সাপ্লায়ার প্রোডাক্ট দিতে চায়, ডিউতে দিতে চায়। এটা কিন্তু আগে ছিল না, কারণ তারা জানে যে আমাদের ব্র্যান্ডের একটা কনসিস্টেন্সি আছে। কাজেই একটা ব্র্যান্ডে যদি কনসিস্টেন্সি ধরে রাখা যায়, কমিটমেন্ট যদি ধরে রাখা যায়, তাহলে আমার মনে হয় যে একটা ব্র্যান্ড দাঁড়ানো একটু সময় লাগে, কিন্তু হয়ে যায়। আবার আমরা এরকমও না যে, এমন অনেক ব্র্যান্ড আপনি দেখবেন বাংলাদেশে আসছে, বিরাট করে লঞ্চিং প্রোগ্রাম করেছে, একসাথে ধরেন 20,000 স্কোয়ার ফিটের অফিস, হ্যাঁ, 2 জন সিটিও, তারপর হচ্ছে এই 500-700 মানুষ নিয়ে গেছে। তারপর একটা সময় যে দেখা যায় যে তার প্রোডাক্ট বা সার্ভিসটা ওইভাবে ভাইয়েবল হয়নি। তো আমরা কিন্তু এরকম না, আমরা খুব স্টেপ বাই স্টেপ একটু 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 করে ডেভেলপ করে আগাচ্ছি। আমাদের ওই রকম ক্রেজ দরকার নেই যে এখনই আমরা দেখাই দিব এটা করবো এটা করবো। আমরা মানুষের সমস্যার সমাধান করে একটু 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 করে করছি, প্রফিট আলটিমেটলি আসবেই আমাদের। নাইস, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট। অনেক সময় দিলেন, আমরা এক্সচেঞ্জ করি সম্পর্কে অনেক কিছু জানলাম, আপনার এন্টারপ্রেনার জার্নিও জানলাম। আমি শিওর যে আমি অনেক কিছু শিখছি, যারা আমাদের আজকের এই কন্টেন্টটা দেখবেন তারাও অনেক কিছু শিখতে পারবেন। না, সেটা তো অবশ্যই। আর কাস্টমারকে আমাদের অনেক মেসেজ হয়তো আমাদের পেজের মাধ্যমে দেওয়া হয় না, নিজেদের কথা নিজেরা বললেও কেমন লাগে। আমার মনে হয় আপনার মাধ্যমে আজকে আমাদের কাস্টমারদেরকেও আমরা খুব প্রপার একটা মেসেজ দিতে পারবো। আমাদের পেজেও হয়তো বা এই ভিডিওগুলো আমরা শেয়ার করব অবশ্যই। আশা করি কাস্টমাররাও আমাদের সার্ভিস, তারপর প্রোডাক্ট, তারপর হচ্ছে আমাদের লং টার্ম কি মিশন ভিশন সবই জানতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ।